নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমার অনেক শ্রোতা বন্ধুদের আগ্রহে ও অনুরোধে আজ শোনাব প্রখ্যাত ভ্রমণ সাহিত্যিক উমাপ্রসাদ মুখোপাধ্যায় বিরচিত হেমকুণ্ড সাহিব এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স ভ্রমণ কাহিনী, লোকপাল নন্দন কানন, প্রথম পর্ব। জনসমাগমে রমণীয় স্থানও শ্রীহারায়। পিপুলকুঠি তারই সাক্ষ্য দেয়। রেলপথ থেকে 135 মাইল দূরে হিমালয়ের অন্দরে নিভৃত অঞ্চলে চারিদিকে বিরাট পাহাড়, তারই কোলে অলকানন্দা থেকে 1000 ফুট ওপরে স্নিগ্ধ শীতল পার্বত্য আবহাওয়ার আমেজে তন্দ্রালস গ্রামখানি শান্ত ছিল। হঠাৎ বাস চলাচলে সজাগ চঞ্চল হয়ে উঠল। এখন ছোটখাটো শহর, পাথরে বাঁধানো পথের দুই দিকে বাড়ির ভিড়, সারি সারি দোকানপাট, জামা কাপড়ের, মণিহারির, মুদির, খাবারের দোকান, সরাইখানা, চায়ের স্টল, সবকিছুই আছে। পাহাড়ি স্থানীয় জিনিসপত্র বিক্রি হয়। হরিণের ছাল, বাঘ ভালুকের চামড়া, চামর, কস্তুরি, শিলাজিৎ। শিলাজিৎ কালো তরল পদার্থ, শুদ্ধ ভাষায় শিলাজতু। বহু উঁচু পাহাড়ের ওপর কালো পাথরের অঙ্গ থেকে নিঃসৃত হয়, অতি ঘোর কালীবর্ণ। পাহাড়িরা বলে পর্বতের শ্বেদ, বহু গুণ বিশিষ্ট। শুনি সব অসুখেরই নাকি প্রতিষেধক, সর্বরোগ ও নিরাময়ের কল্পতরু। গ্রামের প্রান্তে বিস্তীর্ণ সমতল ভূমি। বদ্রীনাথের যাত্রীপূর্ণ বাসগুলি এসে এইখানে যাত্রীদের উজাড় করে হাঁপ ছাড়ে। বাস ঘিরে লোক দাঁড়ায়, কুলির দল আসে, ডান্ডি কান্ডি বাহকরা আসে, ঘোড়াওয়ালাও আছে। এবার বাস ছেড়ে হাঁটা পথ, 37 মাইল দূর বদ্রীনাথ। সবাই ডাকে, চলো আমি নিয়ে যাব। অধিকাংশই কেদার ফেরত যাত্রী, এখন বদ্রীনাথ দর্শনে চলেছে। সাধারণত দুই যাত্রার একই কুলি, তাই সঙ্গে থাকে। অনেকের সঙ্গে আবার পাণ্ডার লোকও আছে। এদিকে বদ্রীনাথ তীর্থ সাঙ্গ করে যাত্রী দলও এখানে ফিরেছে। এবার ফিরতি বাসের টিকিট পেলেই সোজা ঋষিকেশ। তীর্থ শেষের আনন্দ, গৃহে ফেরার আকুল আগ্রহ, কিন্তু টিকিটের আশায় অপেক্ষা করতে হয় 2 দিন 3 দিন, কখনো তারও বেশি। দুই দিকের যাত্রীর স্রোতে ছোট শহর প্লাবিত হয়। রাত্রিবাসের স্থান পাওয়াই কঠিন। ধর্মশালা কানায় কানায় ছেপে ওঠে, দোকান ও চটিগুলিও ভরে যায়। সে বছর পরিচিত একটি দোকানদারের ঘরের সামনে পথের এক পাশে চেয়ার নিয়ে বসেছিলাম। যাত্রীদের দুর্গতি দেখে দুঃখ হয়। দেখছিলাম স্থানীয় দোকানদারদের মানসিক পরিবর্তন হয়েছে, কি আশ্চর্য রকম। এই তো সে বছরেও দেখেছি যাত্রীদের তারা সর্বত্র সাদরে ডেকে নিত, যেমন করে হোক আশ্রয় দিত। আহারের সামগ্রী বিক্রি করে যে সামান্য পয়সা পেত তাতেই পরিতুষ্ট। চটিতে থাকার জন্যে কোথাও ভাড়া দিতে হতো না, দেওয়ার প্রশ্নই উঠত না। তীর্থযাত্রীদের আশ্রয় দিয়ে সেবা করা, সে তো ভাগ্যবানের পুণ্য লাভ। এখন বাস চলাচলের ফলে সে বিশ্বাস যেতে বসেছে। অনেক জায়গায় নতুন আবহাওয়া এসেছে। স্থানাভাবে বিপন্ন যাত্রীদল আশ্রয়ের সন্ধানে ঘোরে। কোনো রকমে মাথা গোঁজার স্থানটুকু পেলেই হয়। সবাই ক্লান্ত, পথশ্রমে শ্রান্ত। দোকানদাররা প্রয়োজনের তাগিদ বোঝে, দাম হাঁকে। একটা ঘর শুধু এক রাত্রির জন্য 5 টাকা, 10 টাকা, কোথাও বা 20 টাকাও চায়। নিরাশ্রয় যাত্রীরা দিতে বাধ্যও হয়। যারা পারে না, অন্যত্র আশ্রয়ও পায় না, পথের বুকে ধূলিশয্যায় শয়ন করে। ঘর ভাড়ার বিরুদ্ধে আপত্তি বা প্রতিবাদের মূল্য কোথায়? ঘর তাদের প্রয়োজন, পথিকের। প্রয়োজন না থাকে নিও না, বেশি ভাড়া দিতে না পারো দিও না, অন্যত্র দেখো, সোজা কথা। বলে ব্যবসার ক্ষেত্রে পাপ পুণ্যের বিচার কিসের? ওটা নির্বুদ্ধিতার পরিচয়। কথা শুনে মনে পড়ে, ঠিক এমনি কথাই শহরের ব্যবসায়ীদের মুখে শুনেছি বটে। ব্ল্যাক মার্কেট তার কালিমা নিয়েও কেমন চালু হয়ে যায়। শহরে কারো কাছে দুষ্প্রাপ্য জিনিস দেখে যখন কৌতূহলী প্রশ্ন করা যায়, আরে এ পেলেন কোথায়, তখনই নিঃসংকোচে উত্তর শুনি, কেন ব্ল্যাকে?
পিপুলকুঠি আমার ভালো লাগে না, এখানে রাত্রিবাসও করতে চাই না। 4 মাইল দূরে সোজা পথে গরুর গঙ্গা, সেদিকেই অগ্রসর হয়ে যাই। আবার যখন রাত্রিবাস করতে বাধ্য হই, তখন বাধ্য হয়েই শহরের এই তপ্ত আবহাওয়া সহ্যও করি। সে বছর রাত্রে থাকতেই হলো। অনুসন্ধানে জানলাম ডাকবাংলো খালি রয়েছে। অনুমতি নিয়ে সেখানে গিয়ে উঠলাম। মোটর স্ট্যান্ডের বেশ খানিকটা ওপরে, শহরের কলকোলাহল থেকে দূরে। পাথরের সুন্দর বাড়ি, পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরের ভিতর আসবাবপত্র, নেয়ারের খাট, চেয়ার, টেবিল, আলনা, এমনকি আরশিও। জানলায় দরজায় তারের জাল লাগানো, মাছি মশা পোকার গতিরোধের জন্যে। স্নানঘরে জলের কল, স্যানিটারি ব্যবস্থাও। সব কিছু দেখে মন প্রফুল্ল হয়। সাবান দিয়ে ভালো করে মুখ হাত ধুই, স্নান করি। কয়দিনের ধুলি মলিন বেশভূষা ছেড়ে ফর্সা কাপড় পরি। তারপর একখানা চাদর গায়ে বাইরে বারান্দায় ইজি চেয়ার টেনে নিয়ে পা ছড়িয়ে বসি। পাশের টেবিলে গরম চায়ের কাপ। সামনে প্রাঙ্গণে একটি খোবানি গাছ, ছোট ছোট ফল ধরেছে। তার পিছনেই পাহাড়ের ঢালু গায়ে ধাপে ধাপে শস্য শ্যামল ক্ষেত। 2-3টি পাহাড়ি মেয়ে সেখানে কি কাজ করছে। তারও নিচে সোজা বাঁধানো যাত্রাপথ, যেন সবুজ শাড়ির ধূসর পার। কয়েকটি যাত্রী চলেছে ধীর পদক্ষেপে। দূরে নদীর পরপারে স্তরে স্তরে পাহাড়ের শ্রেণী, স্নিগ্ধ নীলাভ। 2টো চিল উড়ছে বহু ওপরে নীল আকাশের গায়ে। একা বসে তাকিয়ে থাকি। নিচে শহরের কোলাহলের অস্ফুট গুঞ্জন কানে আসে। মনে হয় শহরের কর্দমাক্ত পথ অতিক্রম করে চলে এসেছি। এখন পরিচ্ছন্ন পরিবেশ। আবার হাসিও পায়। শহরবাসের সুখ সুবিধায় পরিপুষ্ট এই মন হঠাৎ এই সুন্দর গৃহে সভ্য জগতের পারিপাট্য ও স্বাচ্ছন্দ্যের আস্বাদ পেয়ে কেমন পুলকিত হয়ে ওঠে। মানসিক তৃপ্তির এও এক রূপ বিচিত্র। চমকে উঠি। গাছের ছায়ায় কে যেন আসে, ধীরে এসে দাঁড়ায়, যুক্ত করে, অভিবাদন করে। দেখেই চিনতে পারি, আরে শের সিং জি, কোথা থেকে এলে? 3 বছর আগেকার কথা। শের সিং গিয়েছিল আমাদের সঙ্গে মাল নিয়ে গোমুখে, তারপর আরো কয়েক জায়গায়। হাসি মুখে বলে, বাজারে হঠাৎ আপনাকে দূর থেকে দেখতে পেয়েছিলাম। তারপর কুশল প্রশ্ন করে। সেবারকার সব সঙ্গীদের খবর নেয়, যেন কত আপনার জন। জিজ্ঞাসা করি, এবার যাত্রায় যাওনি? বলে, হ্যাঁ গিয়েছি বই কি, এই 2বার ঘুরে এলাম। আবার কাল সকালে একটা নতুন দলের সঙ্গে চলেছি। আমার সব ব্যবস্থা হয়েছে কিনা খোঁজ নেয়, পুরনো দিনের গল্প করে। গোমুখের দুর্গম পথহীন পথ, মদমহেশ্বরের দুরারোহ চড়াই, বাসুকিতালের যাত্রাপথে বরফের ওপর দুর্গতি, আরও কত কি। বলে, সেসব পথের কথা প্রায়ই মনে হয়, শুধু কেদারবদ্রী যাওয়া এ আর কি। চোখের ওপর সেসব দিনের ছবি ভেসে ওঠে। বলি, হ্যাঁ আমরাও সেসব গল্প করি প্রায়ই। তোমাদের কত কষ্টই না হয়েছিল। আশ্চর্য হয়ে মুখের দিকে তাকায়। বলে, কষ্ট? আমরা তো খুব আনন্দেই গিয়েছিলাম, আপনাদের সঙ্গে ছিলাম, তাই তো আমাদেরও সব দুর্গম তীর্থ দর্শন হলো, নইলে কি আর এমনি হতো? প্রতি বছর আমি খোঁজ নিই আপনি এলেন কিনা, কিন্তু কোনোভাবেই ধরতে পারি না। চলে গেলে খবর পাই, এসেছিলেন, ফিরে গেছেন। এবার দেখা হলো, তবু সঙ্গে যাওয়া হলো কই। দীর্ঘ নিঃশ্বাস ফেলে। বলে, কি কাজ করতে পারি এখন বলুন? বলি, কিছুই করবার নেই, বসো গল্প করো। কিছু করার সুযোগ না পেয়ে দুঃখিত হয়। দেখে বলি, আচ্ছা এক কাজ করো, শার্টটা ওখানে শুকোচ্ছে, সাবান দিয়ে একটু কেচে দাও। যেন স্বর্গের চাঁদ পায়। হাসি মুখে উঠে পড়ে, কেচে নিয়ে এসে যত্নভরে টাঙিয়ে দেয়। ফিরে এলে খাবার বার করে খেতে দিই, চা গরম করি, তাকে দিই, নিজেও খাই তৃপ্তির সঙ্গে। সুখ দুঃখের গল্প করে, যেন কত পরমাত্মীয় বন্ধু। বিদায় নেবার সময় 2টো টাকা তার হাতে দিই। জিজ্ঞাসা করে, কি কিনে আনতে হবে? বলি, আমার জন্যে নয়, তোমার জন্যে, খাবার কিনে খেও। বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে তাকায়। বলে, আমি তো কোনো কাজই করতে পেলাম না, সঙ্গে যাওয়াও হলো না। তার আন্তরিক সরলতার কাছে সামান্য টাকা 2টি আমার চোখে নিরর্থক ঠেকে। হেসে বলি, এবার হলো না, পরের বছর হবে। উৎসাহিত হয়ে সে বলে, ঠিক, আপনি নিশ্চয়ই মনে রাখবেন, আমিও খবর রাখব। সন্ধ্যা নামে, সে ধীরে শহরে ফিরে। এমনি করেই তারা আমার মনের কোণে অলক্ষ্যে বাসা বাঁধে। ভাবি, হিমালয়ের দুর্গম পথের এরাই সত্যকার বন্ধু,
গিরিরাজ যেন তাঁর রাজসভায় সাদর আহ্বান জানালেন তাঁর রাজদূত পাঠিয়ে। পিপুলকুঠি থেকে বদ্রীনাথ 37 মাইল, মাঝপথে যোশীমঠ 6000 ফুট উচ্চতা, যাত্রাপথে বড় শহর, প্রসিদ্ধ। মাহাত্ম্যের কারণ বিশেষত দুটি। শীতকালে যখন বদ্রীনাথের মন্দির 6 মাস বন্ধ থাকে, তখন এইখানে মন্দিরে বদ্রীনাথের পুজো হয়। তাছাড়া পুণ্য স্মৃতি শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত ভারতের চতুর্মঠের মধ্যে এইখানে একটি, যোশীমঠ বা জ্যোতির্মঠ। তাঁর তপশ্চর্যার নিভৃত গুহাটি মঠের নিকটে, শহরের কিছু ওপরে। পাহাড়ের গায়ে শহরটি দেখতে সুন্দর, ফল ফুলের সম্পদ ও শোভা আছে। পথের পাশে অজস্র গোলাপের গাছ, বাগানে আপেল, পিয়ার বা নাশপাতি, সবেদা, খোবানি, পিচ ফল ধরেছে। এবার কিন্তু শহরে প্রবেশ করতেই বিশেষ পরিবর্তন চোখে পড়ল। ভারত সরকারের সেনানিবাস হয়েছে, পথের ধারে ছাউনি পড়েছে, খাকি বেশভূষা পরা লোকজন ঘুরছে, তাদের সঙ্গে দু একটি গেরুয়া পরা সাধুও নজরে পড়ল। কে কার পিছনে ঘুরছে বুঝলাম না, শুধু অনুভব করলাম যোশীমঠেরও সে শান্ত পরিবেশ আর নেই, হয়তো এ যুগে থাকবার কথাও নয়। যোশীমঠ থেকে যাত্রাপথ অনেকখানি উত্তরাই পথে নেমে গেছে, একেবারে নিচে অলকানন্দার উপত্যকায়। সেখানে ধৌলি নদীর সঙ্গমে তীর্থক্ষেত্র বিষ্ণু প্রয়াগ। পঞ্চপ্রয়াগের এই একটি মাত্র প্রয়াগ যেখানে এখনো বাস পৌঁছয়নি, অপর 4টি বাসপথে ধরা পড়েছে: দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ। বিষ্ণু প্রয়াগে অলকানন্দা পরমানন্দা নন, সংহারিণী রুদ্রমূর্তি খরধার প্রবাহে প্রখর বেগে ছুটে চলেছেন দুই দিকের পাহাড়ের পাথর কেটে। চারিদিকে উচ্ছলতা, জলোচ্ছ্বাস, শব্দময়, গতিময়, প্রচণ্ড প্রবাহ। সঙ্গমের কাছে ধৌলি নদীর উপর পুল, পুরনো জীর্ণ সেতুটির এখন সংস্কার হয়েছে। আগে এক একজন করে যাত্রী পার হতো, এখন লোহার শক্তপোক্ত ঝোলা পুল। নির্ভয়ে নিশ্চিন্ত মনে যাত্রীরা সারি সারি পার হয়ে যায়। পুল পার হয়ে অলকানন্দার তীর ধরে পাহাড়ের গায়ে পাথর কেটে পথ চলেছে অলকানন্দার প্রসিদ্ধ গিরিখাত। যোশীমঠ থেকে 7 মাইল দূরে পাণ্ডুকেশ্বর, পাণ্ডু রাজা ও পাণ্ডবদের স্মৃতি ধরে নামকরণ। বদ্রীনাথ সেখান থেকে আরো 12 মাইল পথ। পাণ্ডুকেশ্বর পৌঁছবার 2 মাইল আগে ঘাট চটি, ছোট চটি, খান কয়েক দোকান ঘর মাত্র। চটি ছাড়িয়েই পথ একেবারে নদীর জলের ধারে নেমে গেছে, তাই বোধ করি ঘাট চটি নামের সার্থকতা। নদীর ধার দিয়ে কিছু দূর গিয়ে আবার এঁকে বেঁকে পথ সামান্য উঠেছে। পথের প্রান্তে একটি প্রকাণ্ড কালো পাথর। এই পাহাড় পথে অতি সাধারণ পাথর, বৈচিত্র্য বা বৈশিষ্ট্য কিছুই নেই। তবুও আমার কাছে এই সামান্য পাথরটি এক অসামান্য রূপ নিয়ে বিরাজ করে। কয়েক বছর আগেকার একটি ঘটনার এটি নির্বাক সাক্ষী। তাই প্রতি বছর এ পথে যাবার সময় এর দিকে সাগ্রহ নয়নে তাকাই, দেখেই চিনি এবং সেই পরিচিতির সূত্র ধরে সেদিনের ঘটনাটি স্মৃতিপটে ফুটে ওঠে। সে বছর কেদারনাথ পৌঁছে শুনলাম কাশ্মীরের মহারানী এসেছেন। মহারানী, অতএব চারিদিকে জাঁকজমক, লোক লস্করের হইচই। তাই আমিও সারাদিন শহর ছেড়ে কাটিয়ে এলাম বাসুকিতালের জনহীন পথে পথে। বৈকালে ফিরে এসে আশ্রয়স্থলে বিশ্রাম করছি, একটি পূর্ব পরিচিত ভদ্রলোক দুজনকে সঙ্গে নিয়ে দেখা করতে এলেন। শুনলাম এরা মহারানীর সঙ্গে এসেছেন। আমাকে অনুরোধ করলেন, চলুন মহারানীর সঙ্গে সাক্ষাৎ করবেন, ব্যবস্থা করে দিই। বিনীতভাবে জানালাম, আলাপের প্রয়োজন নেই, ইচ্ছাও নেই। ইচ্ছা না থাকার কারণ সুস্পষ্ট। কাশ্মীর নাম শুনলেই তখন যেন মনের মধ্যে একটা জ্বালা উঠত। এখনো যে না ওঠে এমন নয়। কাশ্মীরে মেজদাদার জীবনের শেষ দিনগুলির বেদনা ভরা স্মৃতির এমনি প্রবল প্রদাহ, তাই মহারানীর সঙ্গে সাক্ষাৎও হয় না। এরপরে প্রায় মাসখানেক কেটে গেছে। যাত্রাপথ ছেড়ে হিমাচলের কোনো এক নিভৃত অঞ্চলে একান্তে শান্তভাবে আমার কিছুদিন কাটল। তারপর বদ্রীনাথে চলেছি। মহারানীর কথা স্মরণেও নেই। এক মনে ধীরে ধীরে পথ চলেছি। এই ঘাটচটির কাছে হঠাৎ এক বৃহৎ যাত্রীদল নেমে এলো বদ্রীনাথের দিক থেকে।
বহু লোকজন, কেউ ঘোড়ায় চড়ে, কেউ বা ডান্ডি করে, হইচই করে সব নেমে চলেছেন। বেশভূষা, চাল চলনে ধন দৌলতের উৎকট প্রকাশ মনকে সংকুচিত করল। পথ ছেড়ে একপাশে সরে দাঁড়ালাম। বাবুজি সামালকে সামালকে বলতে বলতে ডান্ডি বাহকরা ডান্ডি নিয়ে চলে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আবার পথ চলতে শুরু করেছি। হঠাৎ মনে পড়ল, সেই মহারানীর দলটা না, বদ্রীনাথ দর্শন করে তাহলে ফিরছেন। ভালোই হলো, আমি পরে যাচ্ছি। এমন সময় ঘোড়া ছুটিয়ে একজন আমার কাছে ফিরে এলেন। ঘোড়া থেকে নেমে সবিনয়ে জানালেন, পাহাড়ের ওই বাঁকে ডান্ডি নামিয়ে মহারানী অপেক্ষা করছেন। আমার যদি আপত্তি বা অসুবিধা না থাকে তিনি একবার আলাপ করতে চান, এই সংবাদটুকু পাঠিয়েছেন। দ্বিধা কাটিয়ে ফিরে চললাম। আহ্বানকারীকে জিজ্ঞাসা করলাম, এ মহারানী কে এবং আমার পরিচয় বা পেলেন কি করে? শুনলাম ইনি মহারাজা হরি সিংহের প্রধানা মহিষী, এখন রাজমাতা, যুবরাজ করণ সিংয়ের জননী। আমার এই অঞ্চলে আসার খবর তিনি শুনেছিলেন। আজ পথে আমাকে দেখে কেন জানি না তার সন্দেহ হয়, তাই কিছু পিছনে আমার যে সঙ্গীটি আসছিলেন তাকে আমার পরিচয় জিজ্ঞাসা করেন এবং পরিচয় পেয়ে ডান্ডি থামিয়ে এখন সংবাদ পাঠিয়েছেন। এই পাথরটির কাছে পথের ওপর দুইটি ডান্ডি নামানো রয়েছে দেখলাম। অপর ডান্ডিটিতে তারই এক সঙ্গিনী যাত্রী, কোথাকার এক রানী। কাছে আসতেই দুই হাত তুলে মহারানী অভিবাদন করলেন। লক্ষ ললনার জনতার মধ্যে যদি তিনি থাকতেন এবং আমাকে কেউ প্রশ্ন করত তাদের মধ্যে মহারানী কে, আমি নিঃসন্দেহে এঁকেই দেখিয়ে দিতাম। বর্ণে, রূপে, লাবণ্যে তার এমনি এক মহিমান্বিত দীপ্তি ছিল। কিন্তু আমার শোনা না থাকলে বিশ্বাসই হতো না যে ইনি রাজমাতা। দেখে মনে হয় রূপ রাজত্বের স্বর্ণ সিংহাসনে আসীন করিয়ে বয়স যেন এগিয়ে যেতে ভুলে গেছে। তার সঙ্গে আলাপ হলো অল্পই, কিন্তু তার কথাগুলি আজও স্পষ্ট মনে আছে। আমায় প্রথমেই প্রশ্ন করলেন, আপনি ডক্টর মুখার্জির ভাই? কেদারনাথে যখন পৌঁছেছিলাম তখন আপনিও সেখানে ছিলেন, অথচ দেখা হয়নি। বললাম, হওয়ার তো কোনো কারণ ছিল না। তিনি মৃদুস্বরে বললেন, কিন্তু আমি আশা করেছিলাম আপনার সঙ্গে আলাপ হবে, অথচ পথে আর কোথাও আপনার কোনো খবর পাইনি। আজ আপনাকে দেখে সন্দেহ হতে ডেকে কষ্ট দিলাম একটা কথা বলার জন্যে। আপনার মাতা ঠাকুরানী এখন কোথায় আছেন? বললাম, পুরীতে, তার কাছেই ছিলাম, তারপর এদিকে এসেছি। তিনি তখন শান্ত কণ্ঠে বললেন, ডাক্তার মুখার্জির সঙ্গে আমাদের পরিবারের পরিচয় ছিল, তার সঙ্গে দেখা হওয়ার আমারও সৌভাগ্য হয়েছিল। অথচ কি নিষ্ঠুর ভাগ্য বিড়ম্বনা! তার যখন কাশ্মীরে জীবন নিঃশেষ হলো, আমরাও তখন শ্রীনগরে, তবুও এত বড় নিদারুণ দুঃসংবাদের কোনো রকম আভাস পর্যন্ত আমাদের কাছে পৌঁছয়নি। সব শেষ হয়ে যাবার পর তার মরদেহ কাশ্মীর থেকে চলে গেলে আমি খবর পেলাম, অথচ আমি হলাম। কথার মাঝে তিনি থেমে গেলেন, একটু চুপ করে আবার বললেন, শান্ত অথচ দৃঢ় কণ্ঠে, আর কেউ না জানুক, আমি জানি কাশ্মীরের কত বড় হিতৈষী বন্ধু চলে গেলেন। আজ ভারতের সঙ্গে কাশ্মীরের যে যোগসূত্র এখনো রয়েছে, তার জন্যে কাশ্মীর তার কাছে ঋণী। তাই সেদিন আমার ছেলে যখন কলকাতায় গেল, তাকে বলেছিলাম যে আজ কাশ্মীরে তোমার যে প্রতিপত্তি ও পদের মর্যাদা, তা কতখানি ডাক্তার মুখার্জির জন্যে তা তুমি জানো। কলকাতায় গিয়ে তার জননীকে প্রণাম করে আসবে এবং নিজের মুখে জানিয়ে আসবে যে তার শেষ দিনগুলির খবর যেমন তার কাছে অজ্ঞাত, তেমনি সেখানে আমাদের নিজের দেশে উপস্থিত থেকেও আমরাও সম্পূর্ণ অজ্ঞ ছিলাম। এ ব্যথা আমারও কখনো ভুলবার নয়। তার কথা ভারী হয়ে উঠল। চোখ তুলে দেখি তার দুনয়ন ভরা অশ্রুরাশি। একটু চুপ করে থেকে আবার ধীরে ধীরে বললেন, আমার ছেলে ফিরে এলে আপনার মার কথা জিজ্ঞাসা করেছিলাম। সে লজ্জিত হয়ে আমায় জানালো তার সঙ্গে সে দেখা করতে যায়নি। বললে, অনেক চেষ্টা করেও পারলাম না। ডাক্তার মুখার্জির মার সামনে গিয়ে দাঁড়াবার মতো মনের জোর কোনো মতেই পেলাম না। আমি আমার ছেলের এই অক্ষমতার কথা বুঝি, তবুও আমি এর জন্যে সত্যিই দুঃখিত। আপনি ফিরে গিয়ে মাকে আমার প্রণাম জানাবেন, আমার কথা তাঁকে বলবেন। তিনি নিস্তব্ধ হলেন। নির্বাক হয়ে শুনছিলাম। ভাবছিলাম, এ তো একজন সামান্য নারীর ব্যক্তিগত ব্যথার সমবেদনার কথা নয়,
কাশ্মীরের মহারানীর শোকগাথাও নয়, এ যেন মূর্তিময়ী কাশ্মীর দেশ জননী এসেছেন ভারত মাতার পুত্র শোকের নিদারুণ ব্যথার অংশ নিতে। তাকে জানালাম ফিরে গিয়েই মাকে নিশ্চয়ই সব বলবো, কিন্তু আপনি যদি কখনো কলকাতায় আসেন তো নিজে গিয়ে তার সঙ্গে দেখা করবেন। তিনি বললেন, সে ইচ্ছে আমার আছে, কিন্তু কলকাতা যাওয়া আমার হয় না। আমার প্রণাম জানাবেন তাকে, আমারও মা তিনি, বলে হাত তুলে উদ্দেশ্যে প্রণাম করলেন। ফিরে এসেই মার কাছে সব গল্প করেছিলাম। তাঁরও দু চোখ বেয়ে শুধু অঝরে অশ্রু ঝরেছিল। এখন সব স্মৃতি কথা, অশ্রু সজল সেই কাহিনী এখন যেন পাষাণ রূপ নিয়ে পথপ্রান্তে ওই পড়ে রয়েছে। তাই থাক, হিমালয়ের বন্ধুর পথ সাদর আহ্বান দিয়ে সজাগ করে তোলে পথিক চিত্তকে। আবার পথ চলি, ধীরে ধীরে এগিয়ে যাই। অলোকানন্দার জল তরঙ্গ মনের মধ্যে উদাস সুরে পুরবীর তান তোলে। ঘাটচটি ও পাণ্ডুকেশ্বরের মাঝপথে, অর্থাৎ দুদিক থেকেই 1 মাইল দূরে, পথের পাশে একটি ছোট ঘর। আজ কয় বছর আসা যাওয়ার পথে উৎসুক নয়নে দেখতে দেখতে যাই। চোখে পড়ে কেমন করে ছোট ঘর ধীরে ধীরে বড় হয়, একতলার ওপর দোতলা ওঠে, মাথার ওপর গম্বুজও তৈরি হয়। শিখদের একটি সুন্দর গুরুদ্বার। শিখদের প্রথম যে বছর শুনেছিলাম আশ্চর্য বোধ হয়েছিল। বদ্রীনাথে ভারতের সর্বপ্রদেশের যাত্রী দেখেছি, পাঞ্জাবিও, কিন্তু শিখদের বিশেষ দেখিনি। এতদিনে হিমালয়ের এ অঞ্চলে তাদের একটি নতুন তীর্থক্ষেত্র গড়ে উঠেছে। তাই এবার যাত্রাপথে অনেক শিখ যাত্রীরও সাক্ষাৎ হয়েছে। মুখ ভরা দাড়ি গোঁফ, মাথা ভরা চুল, হাতে লোহার বালা, দলে দলে যাত্রী চলেছে, মেয়েরাও চলেছে। লম্বা গড়ন, সবল সুপুষ্ট দেহ, পাজামা ও ঝোলা পিরান পরা, তারই উপর রঙিন ওড়না উড়িয়ে। কেদারবদ্রী যাত্রীদের মতো তাদেরও বিপুল উৎসাহ, কিন্তু মুখে তাদের জয় বদ্রী বিশাল কি জয় ধ্বনি নয়। যাত্রী দেখলেই তারা হাসি মুখে ধ্বনি তোলে, জয় হেমকুণ্ড কি জয়। তাদের জয়ধ্বনির আমিও প্রতিধ্বনি তুলি, কেননা আমিও এবার সে পথেরই যাত্রী। যাত্রাপথের পাশেই যেখানে নতুন গুরুদ্বারটি, সে স্থানটির নামকরণ হয়েছে গোবিন্দ ঘাট। ঘাট কেননা অলকানন্দার জলধারার ঠিক ওপরেই গোবিন্দ, শিখ গুরু গোবিন্দ সিং। গোবিন্দ সিংয়ের নামের সঙ্গে যোগসূত্রের আবিষ্কার অতি আধুনিক। বিচিত্র নাটক শিখদের ধর্মগ্রন্থ, গুরু গোবিন্দের রচিত, তার স্বকথিত জীবন কাহিনী। শুধু সেই জন্মের আত্মকথাই নয়, পূর্বজন্মের রীতিকথাও আছে। এরই এক অংশে তিনি তার জন্ম জন্মান্তরের সাধনার উল্লেখ করে বলেছেন হেমকুণ্ডের কথা। সেইখানেই সপ্তশৃঙ্গ গিরিশ্রেণী। পাণ্ডুরাজ সেখানে যোগ সাধনা করেছিলেন। সেই পবিত্র ক্ষেত্রে মহাকালের আরাধনা করে ঘোর তপস্যার ফলে গুরু গোবিন্দ বিধাতার সঙ্গে মিলিত হন। अब मैं अपनी कथा बखानी, तप साधत जी ही विधि मही आनी। हेमकुंड पर्वत होई जहां, सप्त श्रृंग सोहत होई वहां। सप्त श्रृंग तिहि नाम कहाबा, पांडुराज जहां जोग कमाबा। तहाँ हम अधिक तपस्या साधी, महाकाल काल का आराधी। एहि विधि करत तपस्या भयो, দ্বৈতে এক রূপ হইব গয়। এই পুণ্য সাধন ক্ষেত্রের সন্ধান বহু অনুসন্ধান করেও শিখেরা পাননি। 1936 সালে সন্ত সোহান সিং ও হাবিলদার মদন সিং নামে 2 জন শিখ হিমালয়ের বহু দুর্গম তীর্থ ঘুরে এই গিরিশ্রেণীর শীর্ষ দেশে হিন্দুদের অতি প্রাচীন দুরূহ তীর্থ লোকপাল হ্রদের তীরে উপস্থিত হন। গুরু গোবিন্দের বর্ণনা মিলিয়ে এরাই প্রথম আবিষ্কার করলেন যে এটাই বিচিত্র নাটকের উল্লেখিত হেমকুণ্ড। এই পাহাড়ের পাদমূলেই তো পাণ্ডুকেশ্বর।
ওইখানেই তো পাণ্ডুরাজ শিব স্থাপনা করেছিলেন। ওই তো অদূরে গগনস্পর্শী তুষার শিখর সপ্তশৃঙ্গ। মহাভারতের আদি পর্বে মহারাজ পাণ্ডুর হিমাচল বাসের বর্ণনার মধ্যে এরই তো উল্লেখ আছে। ইন্দ্রদ্যুম্ন সরঃ প্রাপ্য হংস কূটম অতিত্য শতশৃঙ্গে মহারাজ তাপস সমপদ্যত। আধুনিক মানচিত্র আজও সেই নামই বহন করে। তাদের এই আবিষ্কার কাহিনী শিখ সমাজে প্রচার করতে তাঁরা পাঞ্জাবে ফিরে গেলেন। শিখদের বিরাট ধর্মসভা বসল, এদের প্রমাণ ও যুক্তি স্বীকৃত হল। তারপরেই শুরু হলো পুণ্যকামী শিখ যাত্রীদের তীর্থযাত্রা নব আবিষ্কৃত প্রাচীন পবিত্র হেমকুণ্ডে। দুর্গম পার্বত্য পথ, দুরারোহ চড়াই, অল্প সংখ্যক যাত্রী চলে, যেন গিরিশিখরের বহুদিনের পুঞ্জীভূত তুষার উদ্দীপিত ধর্মের উত্তাপে বিন্দু বিন্দু গলতে শুরু করে। যাত্রী চলে, পথে আশ্রয় নেই, কিন্তু বুক বেঁধে পুণ্য লাভের আশা নিয়ে। ক্রমে ক্রমে যাত্রাপথের মুখে এই গোবিন্দ ঘাট গড়ে উঠল, গুরুদ্বার জাগল, নবীন তীর্থপথের তোরণ হয়ে সুন্দর একটি ধর্মশালাও তৈরি হলো। শিখদের উৎসাহ ও প্রচেষ্টায় পাহাড়ের সংকীর্ণ যাত্রাপথও প্রশস্ত হল। যাত্রীরা নিরাপত্তায় স্বস্তি বোধ করলেন। যাত্রাপথ শেষে ঘাংরিয়াতেও ধর্মশালা গড়ে উঠল। পাহাড়ের চূড়ায় হ্রদের তীরেও আরেকটি সুন্দর গুরুদ্বার প্রতিষ্ঠিত হল। এখন দুর্গম পথ সুগম হওয়ায় যাত্রী চলেছে দলে দলে, পাহাড়ে ঝর্ণার মতো। পাণ্ডুকেশ্বর থেকে 1 মাইল আগে বদ্রীনাথের যাত্রাপথের দক্ষিণ দিকে এই গোবিন্দঘাটের ধর্মশালার প্রবেশ পথ। পথের ধারে কাঠের ফলকে বিজ্ঞপ্তি আছে। গোবিন্দঘাটের উচ্চতা 6000 ফুট। এখান থেকে লোকপাল বা হেমকুণ্ড প্রায় 12 মাইল। সেখানকার উচ্চতা 14,250 ফুট। আরও একটি খবর লেখা আছে, এখান থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স 9 মাইল 3 ফারলং মাত্র। সেখানকার উচ্চতা 13,000 ফুট, 7 মাইল, একই পথ। প্রায় 20 বছর আগেকার কথা। এই নামের সঙ্গে প্রথম পরিচয় হয় হিমালয় অভিযানকারী ফ্রাঙ্ক স্মাইথের একখানি বইয়ে। ভুন্দার নদীর উপত্যকায় ও তুষার রাজ্যে কাটানো দিনগুলির বিচিত্র কাহিনী। নদীর উপকূলে অপরূপ এক পুষ্পরাজ্য, নানান রঙের ফুলের রঙে আলোকিত, সৌরভে আমোদিত। 1931 সাল কামেট গিরিশিখর আরোহণ করে ফেরার পথে স্মাইথ ও তার সঙ্গীরা অকস্মাৎ এই উপত্যকাটি দেখতে পান। এমন বিচিত্র ও অপূর্ব কুসুম সমাবেশ তারা পৃথিবীর আর কোথাও দেখেননি। স্মাইথের কামেট কনকোয়ার্ড বইয়ে এর বিবরণী আছে। ইংল্যান্ডে ফিরে যাবার পরও এই উপত্যকার উজ্জ্বল স্মৃতি তার মনকে সমাচ্ছন্ন করে রাখে। হিমগিরি দেবতার সত্যকার উপাসক তিনি। হিমালয়ের দুর্নিবার আকর্ষণ তার রোধ করার উপায় ছিল না। 1937 সাল তিনি আবার ফিরে এলেন ভুন্দর উপত্যকায়। নদীর শ্যামল বনানীর স্নিগ্ধ ছায়ায় তাঁবু ফেললেন। হিমাচলের এই নিভৃত অঞ্চলে তার কয়েক মাস কাটল। বরফ ঢাকা পাহাড়গুলির চূড়ায় ওঠেন, উপত্যকার বনে বনে মাঠে মাঠে ঘুরে বেড়ান, নানান বর্ণের নানান জাতির ফুলগুলি সংগ্রহ করেন, তাদের নাম গোত্র জন্ম পরিচয় নেন। অজানা ফুলগুলি বিলাতে পাঠিয়ে অভিজ্ঞের মতামত জানেন। তারপর তার এই সৌন্দর্যময় অভিনব অভিজ্ঞতার বর্ণনা করে যে পুস্তক প্রকাশ করলেন তার নাম দিলেন ভ্যালি অফ ফ্লাওয়ার্স। তার সংগৃহীত বিভিন্ন রকমের ফুলের সংখ্যাই হয়েছিল 250। এই গোবিন্দঘাট থেকে সেই ভ্যালি অফ ফ্লাওয়ার্স পথেরও যাত্রা শুরু, লোকপাল ক্ষেত্রেরই আর এক অংশ। এর কয়েক বছর পরের কথা। শ্রী বুদ্ধ বসু তার হিমালয় অভিযানের প্রসিদ্ধ ছায়াচিত্রের মাধ্যমে উপত্যকার ফুলরাজির বিচিত্র বর্ণবিন্যাস শহরবাসী লোক সমাজে প্রচার করলেন। তিনি তার স্বকীয় নামকরণ করলেন নন্দনকানন।
পাহাড়িরা অনেকে এসব নতুন নাম পছন্দ করেন না, গ্রহণও করেন না। তাদের কাছে এখনো সেই প্রাচীন পরিচয় লোকপাল, হেমকুণ্ড। গোবিন্দঘাটের কাছে কাঠের ফলকে স্বাধীন ভারতে এখন হিন্দি নামকরণ হয়েছে ফুলও কি ঘাঁটি। কানে ও মনে যেন কাঠি বাজায়। সে বছর বদ্রীনাথ থেকে ফেরবার পথে গোবিন্দঘাটে এসেছি। শিখদের সেই ধর্মশালায় উঠেছি। বদ্রীনাথ যাবার সময় ধর্মশালায় প্রবেশ করে হেমকুণ্ড ও ভ্যালি অফ ফ্লাওয়ার্সের পথের খোঁজ খবর নিয়ে গিয়েছিলাম। তখন এখানে কয়েকজন শিখ যাত্রী ছিলেন, দেখেছিলাম। এখন সেপ্টেম্বরের শেষাশেষি, যাত্রী কেউই নেই। ধর্মশালার স্থানীয় শিখ ভদ্রলোকটি আমাদের আদর অভ্যর্থনা করলেন, গরম চা খাওয়ালেন, ধর্মশালার উপরের ঘরে নিয়ে গিয়ে থাকবার ব্যবস্থা করিয়ে দিলেন। পরিচয় পেলাম, ইনি সেই তীর্থ আবিষ্কারক সোহান সিং। গুরুদ্বারের দুদিকে চওড়ার ওয়াক, উপরে আচ্ছাদন নেই, পাশে তখনও রেলিং তৈরি হয়নি। ঘর তৈরির মাল মশলা, কাঠ ইত্যাদি সংগ্রহ করে রাখা আছে। মাঝখানে প্রকাণ্ড হলঘর, এখনো মেঝে হয়নি। সেইখানেই গ্রন্থ মহারাজ অধিষ্ঠিত হবেন। সেই হলঘরটিকে ঘিরে চারিদিকে লম্বা টানা বারান্দার মতো ঘর, চারিদিকেই জানালা। একদিকের ঘরের কাজ প্রায় শেষ হয়েছে, সেইখানেই রাত্রিবাসের আয়োজন হলো। নতুন ঘর, প্রকাণ্ড লম্বা, সিমেন্টের মেঝে, কাঠের দেয়াল, নতুন কাঠের সুবাস। বাইরের খোলা বারান্দার একদিকে এসে দাঁড়ালাম। নিচেই অলকানন্দার বেগময়ী ধারা, তারই উপর পুরনো ঝোলা পুল। মাঝে মাঝে কাঠ ভেঙে গেছে, নতুন লোহার পুল তৈরি হবার কথা আছে। ওই পুল পার হয়ে অপর পারে আমাদের নতুন যাত্রাপথ। ধর্মশালা থেকে কিছু দূরে অলকানন্দার সঙ্গে ভুন্দর নদীর সঙ্গম। ভুন্দর নদীর অপর নাম লক্ষণগঙ্গা। সেই নদীর উপত্যকা দিয়ে যেতে হবে। অপর পারের পাহাড়ের বুকে আঁকা বাঁকা ক্ষীণ পথরেখা, অজানা জগতের কুহক মাখা। বদ্রীনাথে দেখা হয়েছিল এক বন্ধুর সঙ্গে। কলকাতা ছাড়ার আগে তিনি কেদারবদ্রী যাত্রার উদ্দেশ্যে এ পথের সন্ধান নিতে গিয়েছিলেন। কথা ছিল যাত্রা সাঙ্গ করে তিনি বদ্রীনাথে অপেক্ষা করবেন, তারপরে একসঙ্গে লোকপাল ও ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যাওয়া যাবে। বদ্রীনাথে তার সঙ্গে দেখাও হয়েছিল, কিন্তু লোকপাল যাত্রা তার বন্ধ করতে হলো স্বাস্থ্যের কারণে। রক্তের চাপ তার আগে থেকেই ছিল, হঠাৎ বেড়ে যাওয়ায় বদ্রীনাথের বাঙালি সরকারি ডাক্তার সাবধান করে দিলেন, লোকপালের মতো উঁচু জায়গায় তার যাওয়া ঠিক হবে না। বদ্রীনাথ থেকে গোবিন্দঘাটে আসার পথে তার সঙ্গে আবার দেখা হলো। বললেন, আপনারা এগিয়ে যান, গোবিন্দঘাটে আপনাদের সঙ্গে মিলব। ইচ্ছা ছিল লোকপালের পথে কদিন একসঙ্গে কাটাবো, তা যখন হলো না, আজকের রাত্রিটা অন্তত একসঙ্গে আনন্দে কাটানো যাবে। নাইবা গেলাম আজ যোশীমঠ পর্যন্ত, এখন তো বাড়ি ফেরার পথ। গোবিন্দঘাটে এসে তাদের দলের জন্য অপেক্ষা করতে থাকি। ঘরের ভেতর তাদের জন্যে একধারে কম্বল বিছিয়ে আয়োজন করে রাখি। বিকেলবেলা বৃষ্টি নামল, মেঘে আকাশ ছেয়ে গেছে। তাদের জন্য উৎকণ্ঠা হয়, শরীর খারাপ, ভিজবেন নিশ্চয়ই। পাণ্ডুকেশ্বরে থেকে যাবেন নাকি? কিন্তু থেকেই বা লাভ কি? পাহাড়ে বৃষ্টি পথ চলার মধ্যে এড়ানো সম্ভব নয়। হঠাৎ বৃষ্টির শব্দের মধ্যে ডাক শুনি, দরজার কাছে এসে দাঁড়াই। ওই তো এসে গেছেন। উৎসাহে বলি, আরে চলে আসুন ভেতরে, একেবারে ভিজে নিয়ে গেছেন। বর্ষাতে ছাতা কোনো কিছুতেই এ বৃষ্টি বাগ মানে না। আর ভিজবেন না, ভেতরে এসে শুকনো জামা কাপড় দিচ্ছি, ছেড়ে ফেলুন, গরম চাও তৈরি হয়ে যাবে এখনই। তবুও ঘরে ঢোকেন না, বাইরে জলের মধ্যে দাঁড়িয়ে থাকেন, হাসতে থাকেন, বলেন, না আর ভেতরে ঢোকা নয়। সেই কথাই বলছি, কিছু মনে না করেন তো আমরা যোশীমঠেই চলে যাই। বৃষ্টি এখন তবুও একটু কমেছে, কাল যদি আবার আরো জোরে নামে। আপনারা তো চলে যাবেন ওপরে, আমাদের তো সেই নামতেই হবে। আজ তবু যতটা পারা যায় এগিয়ে থাকা যাক। আমিও স্বীকার করি, বলি সত্যি বলতে কি, শুধু রাত্রি কাটানোর প্রস্তাবটা আমারও মনে ধরেনি। একসঙ্গে ওপরে যাওয়ার কথা, ডাক্তারের মতে তা যখন একেবারে সম্ভবই নয়, তখন কাল ভোরে উঠে আমরা যাব নির্দিষ্ট পথে, আর আপনারা যাবেন ফিরে। সেটা মনে বড় লাগতো। এ মন্দের ভালো হয়েছে, আপনারা এগিয়ে চলুন, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে জলে ভিজবেন না। বন্ধুটি পিছন ঘুরে এগিয়ে যান।
থমকে দাঁড়ান, আবার ফিরে আসেন, সংকোচ ভরে বলেন, একটা বিশেষ অনুরোধ আছে, রাখবেন? বলে, নিঃসংকোচে বলুন, কি হুকুম? তিনি বলেন, সঙ্গে একটি না খোলা বিস্কুট আছে। কলকাতা থেকে এটা আলাদা করে রেখেছিলাম, লোকপাল তীর্থে এর সৎকার করব বলে। এখন বেচারি ফিরে চলেছে আমাদের সঙ্গে, ওটা দিয়ে দিই, নিয়ে যান, সেখানে সদ্গতি হবে। তারপর হাসি মুখে বলেন, আমাদের কথাও নিশ্চয়ই তখন মনে পড়বে। তখনই জবাব দিই, মনে এমনি অনেক সময়ই পড়বে, তবুও দিন, আপনার ইচ্ছার অন্তত এইটুকু পূরণ হোক। তারপর বলি, আমারও একটা অনুরোধ আপনাকে রাখতে হবে। এখানে এসেই আপনাদের অভ্যর্থনার জন্য রাত্রিতে পরমান্নের ব্যবস্থা করেছিলাম, আমসত্ত্ব দিয়ে খাবেন বলে। পরমান্ন এখনো তৈরি নয় বটে, কিন্তু আমসত্ত্ব বার করা হয়েছে, সেটা নিয়ে যান, পথে কাজ দেবে। বন্ধু এসে নিয়ে নেন, বলেন, এমনি করেই ভাগ্যে জোটে, কদিন হলো আমাদের ওটা স্টক ফুরিয়েছে। ভালো কথা, লোকপাল থেকে ব্রহ্মকমল আনবেন, অদ্ভুত নাকি সে ফুল, কলকাতায় বসে বসেই দেখব, আঘ্রাণ নেব। আর কদিন পরেই তো বাড়ি পৌঁছচ্ছি, চললাম। জানালার কাছে দাঁড়িয়ে দেখতে থাকি, বৃষ্টিধারার ঝালরের মধ্যে দিয়ে চারিদিকে আবছায়া আবহাওয়া। আকাশের মেঘ পাহাড়ের বুকে নেমে আশ্রয় নিয়েছে, দূরের পাহাড় চোখে পড়ে না, কাছের পাহাড় মেঘের পর্দার অন্তরালে অস্পষ্ট। তারই মধ্যে যাত্রী চলেছে, কর্দমাক্ত পথে, সিক্ত তনু, শ্রান্ত পদ, গৃহমুখী মন। যাত্রা অন্তে দীর্ঘ পথ দীর্ঘতর হয়ে তাদের সামনে পড়ে থাকে। আমাদের মন কিন্তু উন্মুখ, কাল ভোরে রওনা হতে হবে। এখান থেকে 7 মাইল দূরে ঘাংরিয়া, লোকালয় নেই, ধর্মশালা আছে, সেখানে রাত্রিবাস চলে, তবে সংস্কার অভাবে জীর্ণ, অপরিচ্ছন্ন। বন বিভাগের একটা নতুন বাংলো হয়েছে, রেস্ট হাউস, ব্যবস্থা করতে পারলে সেখানে থাকা যেতেই পারে। পথে একটি গ্রাম আছে, চৌকিদার সেখানেই থাকে। ঘাংরিয়া থেকে একদিন হেমকুণ্ড বা লোকপাল ও আর একদিন ভ্যালি অফ ফ্লাওয়ার্স দেখে 3 দিন পরে আবার এই গোবিন্দঘাটে ফেরা। তাই যে জিনিসগুলির একান্ত প্রয়োজন শুধু সেইগুলি নিয়ে যাওয়ার আয়োজন হয়েছে, অর্থাৎ শুধু খাওয়া, পরা ও শয্যার ব্যবস্থা। অতিরিক্ত মাল এখানেই থাকবে, নইলে অযথা মালের বোঝা বাড়বে। খাদ্য সামগ্রীর সংগ্রহ হয়েছে পাণ্ডুকেশ্বর থেকে, আটা, ঘি, আলু। চাল নিয়ে লাভ নেই, অত উঁচুতে জলে সেদ্ধ হতে চায় না। সঙ্গী কুলি বলে, খিদে হবে ওখানে খুব, কিন্তু চায়ের প্রয়োজন হবে আরও বেশি, গুঁড়ো দুধ ও বেশি করে চিনি নিতে যেন ভুল না হয়। কেরোসিন তেলও খানিকটা টিনে করে নিতে হবে। দেখে শুনে তারাই সব বেঁধে ঠিক করে রাখে। রাত্রিতে হঠাৎ ঘুম ভাঙল। বাইরের ঘরের ছাদের ওপর মুষলধারে বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে, শিল পড়ছে নাকি। কম্বল ছেড়ে উঠে জানালার কাছে দাঁড়াই, বড় টর্চটার আলো বাইরে ফেলি, সূচিভেদ্য অন্ধকার। টর্চের আলো জানালার বাইরে বৃষ্টির ধারা জালে আবদ্ধ হয়, পিছনের গাঢ় অন্ধকার আরো ঘনীভূত হয়। চারিদিকে হু হু করে জলের তোর নামছে শব্দ করে, সব ছাপিয়ে অলোকানন্দার গভীর গর্জন। টর্চের আলো ঘুরিয়ে ঘরের ভিতর বিছানায় শিশিরবাবুর মুখে ফেলি। পিটপিট করে তাকিয়ে আছেন, বলেন, জেগে আছি, সব দেখছি। আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে, সকালেও থামবার আশা দেখি না। জল না থামলে যাওয়া সম্ভব হবে? বলি, সম্ভব না হলে যাবও না। এখন ওই নিয়ে ভাবতে বসলেও তো বৃষ্টি থামবে না। অতএব আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়া। অবিশ্রান্ত বারিধারার মেঘমল্লার সুরের সঙ্গে অনিশ্চয়তায় মন দুলতে থাকে। কখন রাত্রি ভোর হয়েছে জানা নেই। বেলা 8টা বাজে, এখনো চারিদিক অন্ধকার, যেন নিশীথ রাতের নিবিড় আধার তরল হয়েছে মাত্র। বৃষ্টি তেমনি চলেছে, শ্রাবণের ধারার মতো, অক্লান্ত অঝরে। পথে একটিও যাত্রী নেই, দলে দলে ভেড়া ছাগলের আনাগোনাও নেই। পশু পক্ষী, জনমানবহীন জগৎ, চারিদিকে শুধু জল জল, জলেরই কেবল কলকল ছলছল শব্দ। কম্বল গায়ে সঙ্গী কুলি এসে বলল, বলুন কি করা যাবে? হেসে বলি, চলো, যাবে না? এতক্ষণ তো 5-6 মাইল পথে চলে যাওয়ার কথা। সেও হেসে জবাব দেয়, আমরা সবসময়ই তৈরি আছি, হুকুম হলেই বার হতে পারি।
জানি এটা তাদের মুখের কথা নয়, সত্যি এরা পারে। এত বড় নিঃস্বার্থ নির্ভরযোগ্য সঙ্গী জগতে দুর্লভ। তারপর আবার হেসে বলে, আমাদের কষ্টের ভয় নেই, ক্ষতিরও ভাবনা নেই। পাহাড়ের ঝড়জল আমাদের সঙ্গী, ডর করি শুধু গরমকে। কিন্তু এই জলে বেরোলে আপনাদের কষ্ট হবে, জিনিসপত্র সব ভিজে যাবে। এ বৃষ্টিতে বর্ষাতে কোনো কাজেই দেবে না। যা বলবেন তাই হবে। হবে আর কি, যা দেখছি আজ সারাদিন এখানেই কাটাতে হবে। অতএব গরম গরম চা নাই, তাদের দিই, নিজেরাও খাই। বাইরে বেলা গড়িয়ে যায়, তবুও আকাশে আলো খোলে না। নিবিড় কালো নিশ্ছিদ্র নিখিল। নিচ থেকে শিখ ভদ্রলোকটি এসেছেন খবর নিতে। তিনি এখানকার সব দেখাশোনা করেন। একটা কমিটি আছে, তারা টাকা কড়ি তুলে ধর্মশালা তৈরি করেছেন। সরকারের সহযোগিতায় পথঘাটেরও সংস্কার হচ্ছে। হেমকুণ্ডের তীরে গুরুদ্বার তৈরি হয়ে গেছে। ঘাংরিয়ার ধর্মশালাটিও নতুন করে করার প্রস্তাব আছে। অমায়িক ভদ্রলোক, নিজেই বাড়ি তৈরির দেখাশোনা করেন, প্রচুর উৎসাহ। বলেন, একাই এইসব করছিও, কারো এতদিন সাহায্য পাইনি। এবার কাজ এগিয়েছে। লোকে এখন কর্তৃত্বের লোভে আসতে শুরু করছে। এরকম বৃষ্টি মাথায় নিয়ে হেমকুণ্ডের পথে এগিয়ে যাওয়া যুক্তিযুক্ত কিনা তার পরামর্শ চাইলাম। তিনি জানালেন, এ বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য ও সৎ পরামর্শ যিনি দিতে পারেন, তিনি আজ দিন 3 হলো এখানে এসে গেছেন। এখনই আসছেন ওপরে আমাদের সঙ্গে আলাপ করতে। তার কাছেই সব জানতে পারব। একজন শিখ সাধু, ডাক্তার নামেই এখানে খ্যাত। হয়তো পূর্বাশ্রমে চিকিৎসা করতেন। সংসার ছেড়ে এখন তিনি বেশিরভাগ সময় হিমালয়ে থাকেন। সম্প্রতি 6 সপ্তাহ হেমকুণ্ডে ছিলেন। সাধুটি এলেন, অতি সাধারণ বেশভূষা, গেরুয়া নয়। শিখদের মতো পরনে লম্বা ঝোলা পাঞ্জাবি, চোখে চশমা, একমুখ সাদা দাড়ি গোঁফ, সৌম্য মূর্তি, স্নিগ্ধ চোখের দৃষ্টি, ধীর শান্ত কথা বলার ভঙ্গি। হিন্দি ইংরাজি দুই জানেন। বললেন, আপনারা এসেছেন ভালোই, যান দর্শন করে আসুন। এভাবে বৃষ্টি হলে পথে কষ্ট হবে ঠিকই, হয়তো কোথাও পাহাড়ের ধস নেমে পথ ভেঙে গেছে দেখবেন, তবে যাওয়া অসম্ভব নয়। অসুবিধা হতে পারে এই পর্যন্ত। জিজ্ঞাসা করলাম, তাহলে বৃষ্টি এভাবে চললেও আপনি যেতে বলেন? মৃদু হেসে জবাব দিলেন, আমি বলার কি? মনে বিশ্বাস যদি থাকে, বেরিয়ে পড়লে কোনো ভয় নেই বলেই মনে করি। আর বৃষ্টির কথা ভাবছেন, কাল সকালে জল থেমেও তো যেতে পারে। বললাম, যেরকম ঘনঘটা মেঘ, কাটার তো কোনো লক্ষণই নেই। তিনি বললেন, এখন দেখে কিছু বুঝবেন না, বিকেলে দেখবেন যদি একবারও মেঘ ছিঁড়ে সূর্যের আলো ফোটে, কাল সকালে আকাশ একেবারে নির্মেঘ হয়ে যাবে। বাইরে মেঘের প্রলয় আঁধার, সাধুজির ভাষায় আশার আলো। তার কাছে হেমকুণ্ডের বর্ণনা শুনি, তার অভিনব জীবনের কয়দিনের বিচিত্র কাহিনী। কুণ্ডের ধারে যে ধর্মশালা, তাতেই থাকতেন নিঃসঙ্গ। 5-6 মাইলের মধ্যে লোকালয় নেই। ক্বচিৎ কখনো যাত্রী গেলে লোকমুখ দর্শন হতো। আহার্যের কোনোই আয়োজন নেই। কাছে থাকে শুধু চানা, ফুরিয়ে গেলে উপবাসী থাকতেন। যাত্রী গেলে আবার দিয়ে আসতো, শুধু ছোলাই। হ্রদের জল সুশীতল সুস্বাদু, বলেন সেও তো পুষ্টিকর। শান্ত কণ্ঠে বলতে থাকেন, দেবতাত্মা হিমালয়ের নিভৃত অঞ্চলে অতি পবিত্র এসব তীর্থস্থান। হিন্দু বলুন, শিখ বলুন, ধর্মের মূল কথায় কারো প্রভেদ নেই। ধর্ম নির্বিশেষে দেবতা আত্মার সঙ্গে পরিচয় করার এসব প্রকৃষ্ট পরিবেশ। চারিদিকে প্রকৃতির কি প্রশান্ত রূপ, আত্মস্থ হবার প্রকৃতই অনুকূল আবেষ্টনী। রাত্রিদিন আসনে থাকতাম, আপনা হতেই ধ্যান আসে। চক্ষের পলকে রাত্রির আধার দিনের আলো যেন কোথায় মিলিয়ে যেত। সত্যিই সেখানে দিনানি যত্র গচ্ছন্তি ক্ষণ প্রায়াণি দেহিনা। চারিদিক নিস্তব্ধ নিষ্পন্দ, মৌনী প্রকৃতিরও যে ভাষা আছে, এক একদিন তাই যেন শুনতে পেতাম। গভীর রজনী, অকস্মাৎ শব্দ শুনে আসন ছেড়ে বেরিয়ে এসেছি। কে যেন কথা কয়, অথচ কোথাও কিছু নেই, বাতাসও নেই। শব্দের কারণের কোনো নিদর্শন পাই না। ভাবি মনের ভুল, কিন্তু হিন্দু শাস্ত্রেই তো আছে,
ভগবানপি তত্রৈব তেষাম আনন্দম আবহন দ্বাদশ্যাং পূর্ণমাস্যাঞ্চ স্বয়ং আয়াতিম মজ্জনে। সকলে সত্যিই বিশ্বাস করে গহন রাতে দেবতারা আসেন হেমকুণ্ডের তীরে। কথার মাঝে হঠাৎ থেমে যান, ধীরে ধীরে বলেন, থাক ওসব কথা, ওসব বলবারও নয়, বোঝাবারও নয়, অনুভূতি সাপেক্ষ, সেটা প্রমাণও নয়। কোনো কিছু প্রশ্ন করি না, চুপ করে শুনি। তখন সহজ কণ্ঠে বলেন, হেমকুণ্ডে পৌঁছবার কিছু আগে পথে খানিকটা বরফ পাবেন, এখন গলতে শুরু করেছে। সেই জায়গায় পথ ছেড়ে সাবধানে পাহাড়ের একটু উপরে উঠে সেইখানের বরফের ওপর দিয়ে পার হবেন। বরফ সেখানে এখনো শক্ত আছে। পথ ধরে গেলে সেখানে যে বরফ আছে তা ভেতরে গলে গিয়ে এখন বিপজ্জনক হয়ে আছে। আপনাদের সঙ্গে যে লোক যাচ্ছে তাকে ভালো করে বুঝিয়ে দেব, কোনো ভয় নেই আপনাদের। কল্পলোকের মানুষ যেন মাটির পৃথিবীতে নেমে আসেন। মানুষের দরদি হৃদয় রুদ্ধ দুয়ার খোলে। একে দেখেছিলাম তারপর আর একদিন, ক্ষণিকের দেখা, তবুও মনের পটে চিরভাস্বর রেখা এঁকে দিয়েছে। হেমকুণ্ড দর্শন করে ফিরে এসেছি। গোবিন্দঘাটে রাত্রি কাটাচ্ছি। ভোরে উঠে নেমে যাব যোশীমঠে। হঠাৎ ঘুম ভেঙে গেল। জানালা দিয়ে এক ফালি জ্যোৎস্নার আলো এসে কম্বলের ওপর পড়েছে। ঘড়িতে দেখি রাত 2টো। শয্যা ছেড়ে বাইরে খোলা বারান্দায় এসে দাঁড়ালাম। জ্যোৎস্না প্লাবিতা ধরণী, তুষার মৌলি শৈলশিখরের রজত দীপ্তি, গিরিরাজ হিমালয় যেন ধ্যান ও মৌনী, শুধু আনন্দচ্ছল অলোকানন্দার জলধ্বনি। স্তব্ধ হয়ে দেখি, কান পেতে শুনি। হঠাৎ চমক লাগে, নদীর তীরে একটি মূর্তি দেখি। জলের ধারেই প্রকাণ্ড উঁচু পাথর, তারই উপর সমাসীন মানুষ মূর্তি, ধ্যানমগ্ন, নিশ্চল, নির্বিকার, যেন পাথরেরই একটা অংশ। বিরাট হিমালয়ের অঙ্গে যেন ক্ষুদ্রাতি ক্ষুদ্র অতি নগণ্য ধূলিকণা, তবুও সেই বিরাটেরই অংশ। সেই যোগাসীন মূর্তিকে অলক্ষ্যে প্রণাম করে চলে এলাম। কি জানি, আমার হৃদস্পন্দনের ক্ষীণ ধ্বনিতেও যদি তার ধ্যান স্তব্ধতায় বিঘ্ন আনে। হঠাৎ মনে পড়ে সক্রেটিসের জীবনের একদিনের কাহিনী। এথেন্সবাসীরা যুদ্ধরত, সেনাদলে সক্রেটিসও আছেন। তার এক সঙ্গী সৈনিকের মুখ দিয়ে প্লেটো বর্ণনা করেছেন সেদিনের কথা। ভোরে উঠে দেখি সক্রেটিস তাঁবু থেকে কিছু দূরে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, একাগ্র মনে গভীর চিন্তা করছেন। দুপুর হলো, তিনি তখনও তেমনি দাঁড়িয়ে। বিকাল গেল, সন্ধ্যা হলো, রাত্রিও এলো, তিনি তবুও সেই একইভাবে স্থির নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছেন, গভীর ধ্যানমগ্ন, আত্মস্থ। তার পরদিন ভোরেও দেখা গেল তার সেই একই ধ্যান ও স্তিমিত যোগমূর্তি, নিশ্চল, নিষ্পন্দ। তারপর প্রাতঃসূর্য উঠল, তাঁরও ধ্যান ভাঙল। সূর্য বন্দনা করে তিনি ধীর চরণে চলে এলেন। প্রায় 2500 বছর আগেকার কথা। এক মানবের সাধন চিত্র, পাশ্চাত্য এথেন্সে। ভাবি, দেশ কাল অতিক্রম করে আত্মসমাধির সেই চিরন্তন রূপ কি এখনো তেমনি রয়েছে? দ্বীপ্রহরের আহার সাঙ্গ করে কম্বল গায়ে ধর্মশালায় শুয়ে আছি। বাইরে এখনো বাদলের তেমনি মাতন চলেছে। হঠাৎ শিশিরবাবু বিছানা ছেড়ে লাফিয়ে উঠলেন। ব্যাপার কি? আবিষ্কারের আস্ফালনে বলেন, ধরেছি, ঠিক ধরেছি। এবার ওই বিস্কুটের টিনটা বার করুন, ওইটাই যত নষ্টের গোড়া। এতবার হিমালয়ে ঘুরেছি, বৃষ্টিতে তো এমন করে কখনো আটক করে রাখিনি। বুঝেছি, ওই বিস্কুটের টিনের জন্যেই সে ভদ্রলোকদের লোকপাল যাওয়া হলো না। এখন আমাদের ঘাড়ে চেপে আমাদেরও বিঘ্ন ঘটাচ্ছে। বললাম, অতএব কি করতে বলেন? তিনি বলেন, টিন খুলে এখনই তার সৎকার করব। ভয় নেই, কিছু বাঁচিয়ে রাখবো প্রতিশ্রুতি পালনের জন্য। কথা মতো কাজও করেন, ভোগের ভাগও পাই। বিকালবেলা চা খেয়ে কম্বল শয্যায় বসে দুজনে বই পড়ছি, আবৃত্তি করছি সংস্কৃত স্তব, রবীন্দ্রনাথের কবিতাও। মধুময় লাগছে। অকস্মাৎ তীর্যকভাবে একটি সূর্যরশ্মির স্বর্ণফলক এসে কবিতার পাতায় বিঁধল। দুজনে ছুটে বাইরে এলাম। আকাশের পশ্চিম কোণে মেঘ ছিঁড়েছে।
অস্তমান সূর্যের রাঙা আবিরে মেঘের ঝালর রক্তিম হয়ে উঠেছে। বর্ষণ মুখারা প্রকৃতি ক্ষান্ত শান্ত হয়েছে। আকাশের আলো মনে আশার দীপ জ্বালালো। শিশিরবাবু হেসে বলেন, দেখুন ঠিক ধরেছিলাম কিনা। বলি, অকাট্য প্রমাণ, এ নিয়ে একটা থিসিস লিখুন। এই গোবিন্দঘাটে এর পরের বছর একটি ছোট্ট ঘটনা ঘটেছিল। সেবার এসেছিলাম একা। তবুও এখানে পৌঁছে একান্তে নির্জন স্থান পেলাম না। সেটা জুন মাস। যাত্রার সময় সবে শুরু হয়েছে। যাত্রীর প্রথম জোয়ার, বেশ ভিড়। বদ্রীনাথের যাত্রীরাও এসে আশ্রয় নিচ্ছে। গুরুদ্বারটির নির্মাণ কার্য সম্পূর্ণ হয়েছে। এই লম্বা টানা দালান ঘরটির একপাশে আশ্রয় নিয়েছি। সারি সারি অন্য যাত্রীদের বিছানা পাতা। সুশ্রী চেহারা, গৌরবর্ণ, টানা চোখ, টিকল নাক, মুখে স্নিগ্ধ দীপ্তি, উজ্জ্বল কান্তি ক্লান্তিতে ঈষৎ ম্লান হয়েছে। বেশ সপ্রতিভভাবে আমাকে অভিবাদন করলেন। নমস্তে বাবুজি, কোথা থেকে আসছেন? হেমকুণ্ডে যাবেন বুঝি? বললাম, ইচ্ছা আছে। প্রকাশ করলাম না যে এ পথ আমার অজানা নয়। তিনি সেই দিনই সেখান থেকে অল্প আগে ফিরেছেন। অপরিসীম ক্লান্তি। বললেন, পথ বড় কঠিন, বরফও এখন অনেক রয়েছে, চলে যান। কষ্ট হবে ঠিকই, কিন্তু মন ভরে যে আনন্দ নিয়ে এলাম, তাতে শরীরের এ কষ্ট কিছুই মনে হয় না, মনে থাকেও না। সত্যি এসব দেবতার স্থান। আমার ওই দেবতাকে নিয়ে দর্শন করিয়ে এলাম বলে জানালার দিকে তাকিয়ে হাত তুলে নমস্কার করলেন। দেখি জানালার কাছে তাকের মতো জায়গাটিতে ছোট একটি বাঁধানো ছবি শ্রীকৃষ্ণের, ত্রিভঙ্গ মুরারি, বংশীধারী, কাগজে রঙিন ছাপানো ছবি, কিন্তু মূর্তিটি সুন্দর। বাঁধানো কাঁচের ওপর চন্দনের ফোঁটা। ছবির নিচে ছোট পুষ্পপাত্রে কয়েকটি ফুল, পাশেই ধূমায়িত সুগন্ধি ধূপ। বললেন, দেখছেন বাবুজি কি হাসি ভরা মুখখানি? কানাইয়া আমার সন্তোষ পেয়েছেন যে। চুপ করে সেই ছবির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকেন। কপোল বেয়ে আনন্দাশ্রু নেমে আসে, ভক্তি বিগলিত ধারা। অবাক হয়ে তাকিয়ে থাকি, ভাবি সুন্দরতর কে, ওই ছবির দেবতা না মানুষ ভক্ত, অথবা দুয়েরই মধ্যে একেরই প্রকাশ। কিন্তু আশ্চর্য, শিখ মহিলা শ্রীকৃষ্ণের ছবি কেন? প্রশ্ন করব কিনা ভাবছি, এমন সময় তারই এক সঙ্গী সেখানে উপস্থিত হলেন। গেরুয়া বাস একটি সাধু, সঙ্গে আরও কয়েকটি মহিলা যাত্রী, সম্ভবত সবাই পাঞ্জাবি হিন্দু, শিখ নয়। সাধুটি এসেই বললেন, মাতাজি কত আগে একলা চলে এসেছেন আপনি, আমি এদের নিয়ে পেছিয়ে পড়েছিলাম। বাহ, আপনি তো বেশ গুছিয়ে বসে গেছেন। মাতাজি মৃদু হেসে বলেন, একলা কোথায়, আমার কানাইয়া আমার হাত ধরে নিয়ে চলে এলেন। এখন ওকে বিশ্রাম করাচ্ছি। দুদিন পথে কষ্ট হয়েছে কম। ভাবটা এমনি যেন শ্রীকৃষ্ণের সজীব পদযুগল পেলে এখনই সব ফেলে পদসেবা করতে বসেন। অন্যান্য যাত্রী এসে হাজির হয়, প্রায় সবই বদ্রী যাত্রী। ধর্মশালার শিখ ভদ্রলোকটি এসে আমাকে বলেন, চলুন, আপনার এই ভিড়ের মধ্যে অসুবিধে হবে, নিচের একপাশের ঘরটিতে আপনার থাকার ব্যবস্থা করে এলাম। বুঝি আমার অসুবিধের কথা নয়, অন্য যাত্রীদেরও স্থান দেওয়ার প্রয়োজন। চলে আসি। ঘণ্টা দুই পরের কথা, সেই সাধু যাত্রীটি ত্রস্ত হয়ে এসে জানান, একটা কাণ্ড হয়ে গেছে। মাতাজির কাছে শ্রীকৃষ্ণের একটি ছবি ছিল, সেটি পাওয়া যাচ্ছে না। আশ্চর্য হয়ে বলি, সে ছবি তো আমাকেও তিনি দেখাচ্ছিলেন, তাঁরই বিছানার ধারে জানালার কাছে রেখেছিলেন। সেখান থেকে যাবে কোথায়, নেবেই বাকি? তিনি বলেন, এই একটুকু আগে আমরা নিচে এসেছিলাম সব মুখ হাত ধুতে, আধ ঘন্টাও হবে না। ফিরে গিয়ে দেখি সবই ঠিক আছে, নেই শুধু সেই ছবিখানি। জিজ্ঞাসা করি, ওখানে তখন আর কেউ ছিল না? বলেন, অপর যাত্রী কয়েকজন ছিল, কিন্তু তারা ছবি সম্বন্ধে জানে না বললে। স্তম্ভিত হয়ে শুনি। তিনি বলতে থাকেন, মাতাজি কেবলই কাঁদছেন, কোনো সান্ত্বনাই তাকে দিতে পারছি না। আমরা জানি এ মূর্তি যে তার প্রাণ স্বরূপ। কি করা যায় বলতে পারেন? সব জায়গায় সবার কাছে অনুসন্ধান করছি, কেউ কিছু বলতে পারছে না। আমি বা বলবো কি, বুঝি না। তবুও উপরে যাই তার সঙ্গে। সেখানে নতুন যাত্রীর জনতা দেখি। সেই জানালার কাছে দেখি সবই তেমনি আছে, নেই শুধু ছবিটি, আর সেই ধূপ শিখাটিও নেই।
নিবে ছাই হয়ে গেছে। একটি ছোট্ট ছবি, কিন্তু কি বিরাট যেন শূন্যতা রেখে গেছে। মাতাজির মুখের দিকে অতি সংকোচ ভরে তাকালাম। মনে হচ্ছিল যেন সদ্য পুত্রহারা জননীর মুখের দিকে তাকাতে যাচ্ছি। কিন্তু এ কি অপরূপ রূপ! শয্যা প্রান্তে বসে জানালার সেই শূন্যস্থানের প্রতি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, যেন পাষাণ মূর্তি। অঙ্গের কোথাও কোনো স্পন্দন নেই, আকুল ক্রন্দন নেই, শুধু দুই নয়ন থেকে অবিরল ধারা নেমে আসছে, যেন ধ্যানস্তব্ধ হিমাচলের বুকে তুষার গলা ঝর্ণার ধারার মতো। পরদিন সাধুজির কাছে আবার খবর নিয়েছিলাম। ছবির সন্ধান মেলেনি। মাতাজিও জলস্পর্শ করেননি। ভাবি, হৃদয় ভরা অত প্রেম, তবুও এ রিক্ততার অনুভূতি কেন? কিন্তু এটা এক নারীর কথা। দেখেছিলাম এক সত্যিকারের সাধুকে এমনি আরো এক পরিস্থিতিতে। গঙ্গাসাগর চলেছি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে। মেজদাদাকে কেন্দ্র করে বড় একটি দল হয়েছে। স্বতন্ত্র একটি স্টিমারেরও আয়োজন হয়েছে। মেজদাদার যে বন্ধুটি স্টিমারের ব্যবস্থা করছেন, তিনি এসে জানালেন একজন সাধুও যেতে পারেন সঙ্গে। গত বছর এই বন্ধুটি কৈলাস মানস সরোবর গিয়েছিলেন। সেইখানে তিব্বতের পথে এই সাধুটির সঙ্গে তাঁর অকস্মাৎ সাক্ষাৎ হয়। দু একটি অলৌকিক ঘটনাও ঘটেছিল সেই সময়। এখন তিনি কলকাতায় এসেছেন গঙ্গাসাগর দর্শনের উদ্দেশ্যে। সকলেই বললাম, ভালোই তো, সত্যকার সাধু সঙ্গ, সৌভাগ্যের কথা। স্টিমারেই প্রথম পরিচয়। নাগা সন্ন্যাসী, মাথা ভরা জটা, রুক্ষ রূপ, কিন্তু মুখ ভরা হাসি। হাতে একটি শঙ্খ। বয়স বেশি বলে মনে হয় না। শহরে এসেছেন তাই কৌপিন পরা। গঙ্গাসাগরের প্রসিদ্ধ শীত, তবুও গায়ে কিছু নেই। নেমে এসেছেন হিমালয় থেকে। নেপালের এক নিভৃত অঞ্চলে তুষার রাজ্যে গুম্ফায় থাকেন। বলেন সেও এক অতি পবিত্র তীর্থক্ষেত্র। কুম্ভকর্ণ পর্বত, দুর্গম কঠিন পথ। তারপর ঠোঁটের কোণে মধুর হাসি টেনে বলেন, চলো দেখে আসবে। হিমালয়ের মধ্যে অমন স্থান কমই আছে, প্রকৃত শিবক্ষেত্র। স্টিমারে দুদিনের মধ্যেই বেশ আলাপ হয়। স্বল্পভাষী, সরল মন, শিশুর হাসি, সস্নেহ ব্যবহার, অথচ সর্ববিষয়েই সম্পূর্ণ নির্লিপ্ত, উদাসীন। খাওয়া পরা শোয়া কোনো কিছুরই প্রয়োজন নেই, সারাক্ষণই ধ্যান চলছে। বেশ লাগে তার সঙ্গসুখ। কাছে গিয়ে বসলে কেন জানি না মনে একটা তৃপ্তি বোধ হয়, যেন গঙ্গায় অবগাহন করে উঠছি। তার নির্বিকার ভাবের পরিচয় পেয়েছিলাম গঙ্গাসাগরে পরবর্তী একটি ছোট ঘটনায়। আমাদের সঙ্গে আর একজন হিমালয়বাসী সাধু ছিলেন। তিনি বাঙালি, গেরুয়া বাস, আচারনিষ্ঠ, সুশিক্ষিত, শাস্ত্রজ্ঞ, বিধিমতো জপ তপ পূজাদি শুদ্ধভাবে পালন করেন। গঙ্গাসাগরে একদিন এই দুই সাধু সাগরের চরে রয়েছেন। আমরা সেদিন স্টিমারে আছি। দুপুরে তাঁদের আহারের ব্যবস্থা করার ভার দেওয়া হয়েছিল এক সেবা কেন্দ্রের ওপর। সন্ধ্যাবেলায় স্টিমারে ফিরে এসে বাঙালি স্বামীজি গল্প করছিলেন। একসময় হাসতে হাসতে বললেন, আজ একটা মজা হয়েছে। আপনারা বুঝি আমাদের প্রসাদের ব্যবস্থা করেছিলেন? আজ তীর্থ উপবাস, তাই আমি কিছু গ্রহণ করিনি। তীর্থে এসে এসব নিয়ম মানা উচিত। কিন্তু নাগা সাধুটিকে খাইয়ে দেওয়া গেছে। শুধু খাওয়ানো নয়, একেবারে অন্নপাক, খিচুড়ি। তিনি প্রথমে বলেছিলেন তার এসবের কিছুই দরকার নেই, খেতেও চাননি। কিন্তু সেবা কেন্দ্রের ভদ্রলোকটি বিশেষ পীড়াপিড়ি করতে লাগলেন। আমিও তাতে যোগ দিলাম। নাগা স্বামীজি তারপর আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অম্লান বদনে খেয়ে নিলেন। তীর্থে এসে একেবারে অন্নভোজ বলে উচ্ছ্বসিত হাসতে থাকেন। পরিষ্কার বুঝি এই খাওয়া না খাওয়ায়, তীর্থক্ষেত্রে সব বিধি নিয়ম পালনে তিনি সম্পূর্ণ উদাসীন। কিন্তু বাঙালি স্বামীজির দৃষ্টিভঙ্গি আমার অন্তরে কোথায় যেন ব্যথা জাগায়। গঙ্গাসাগরে পৌঁছবার কিছু আগে হঠাৎ স্টিমার দাঁড়িয়ে গেল। জল কম, অথচ চারিদিকেই দেখি শুধু জল আর জল। সারেং বলে এই জলের অল্প নিচেই চর পড়েছে, জল না বাড়লে এগুনো যাবে না, অতএব দাঁড়িয়েই থাকতে হয়। মেজদাদা সাধুজিকে বলেন, স্বামীজি কই আপনার শাঁখ কই? জোরসে বাজান, গঙ্গার জল আনিয়ে দিন।
স্টিমার আটকে গেল যে, ভগীরথের কথা মনে আছে তো? হাসি ভরা মুখ নিয়ে সাধু সত্যি উৎসাহিত বালকের মতো উঠে দাঁড়ান। দেখি শাঁখ হাতে স্টিমারের উপরে খোলা ছাদে গিয়ে ওঠেন। একটা পা একটু এগিয়ে দিয়ে আর এক পা একটু পিছনে রেখে বুক চিত করে দাঁড়ান। মাথা পিছন দিকে কাত করে আকাশের দিকে মুখ একটু তোলা, দুই হাতের মুঠোয় শাঁখ ধরা। শাঁখে ফুঁ দিলেন, শঙ্খধ্বনি উঠল, গভীর গম্ভীর এক টানা। চারিদিকে গঙ্গার বিস্তীর্ণ বাড়িরাশির উপর দিক দিগন্তে আকাশের প্রান্তে প্রান্তে সে ধ্বনি ছুটে চলে। চারিদিক শঙ্খ নিনাদে ব্যক্ত হয়ে যায়। সারা বিশ্ব যেন শুধু একটা জমাট ধ্বনিরূপ। মনে পড়ে হিমালয়ের হিম রাজ্যের উচ্ছল চঞ্চল নির্ঝরিণীর হঠাৎ যেন জমে স্তব্ধ বরফ হয়ে যাওয়া। সাধু হাসি মুখে ধীরে ধীরে নেমে আসেন। দেখতে দেখতে গঙ্গা জল বাড়ে, স্টিমার দোলে, সারেঙ্গানায় জোয়ার এসেছে। সহজ বুদ্ধিতে সবই বুঝি। গঙ্গায় জোয়ার আসে, ভাটা পড়ে, দৈনন্দিন ঘটনা। তবুও অকারণেই মনের শুষ্ক বেলাভূমিতে একটা অনাবিল আনন্দ স্রোতের ঢেউ খেলে যায়। গঙ্গাসাগরের মেলা, সেদিন যোগের স্নান, বিপুল জনতা। মেলার এক প্রান্তে দুটি হোগলার ঘরে আমাদের আশ্রম স্থান। সকালেই স্নান সেরে মন্দিরে দর্শনাদি হয়েছে। এখন যাত্রীর স্রোতে গা ভাসিয়ে দিয়ে ঘুরছি। ঘুরে ফিরে মন্দিরেও আবার দর্শন করে যাচ্ছি। সঙ্গে সাধুজি আছেন, তাকে সাবধান করে দিয়েছি, দেখবেন যেন ছাড়াছাড়ি না হয়। এই ভিড়ে হারিয়ে গেলে আর খুঁজে পাবো না। মনে মনে হাসি পায়। সাধু সর্বস্ব ত্যাগী, তারও আবার হারিয়ে যাবার আশঙ্কা করি। হারালে ক্ষতি নেই জানি, কিন্তু দায়িত্ব আছে কলকাতায় তাকে ফিরিয়ে নিয়ে যাবার। হঠাৎ একটা ভীষণ ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, প্রকাণ্ড জনতা আর এক বিপুল স্রোত এসে পড়ল। যারা দল বেঁধে একসঙ্গে যাচ্ছিলেন ছিন্ন ভিন্ন হয়ে গেলেন। কোনো মতে একপাশে সরে দাঁড়ালাম। সাধুজিকে দেখতে পাই না। একধারে একটু উঁচু জায়গায় উঠে চারিদিকে তাকাতে থাকি। নজরে পড়ল, ওই যে মাথার উপর একরাশ জটার ভার, এক টুকরো কাপড়ে বাঁধা আছে, যে সাদা শিরস্ত্রাণ, ছোটখাটো সারনাথের বৌদ্ধ স্তূপ যেন। এদিক ওদিক তাকিয়ে আমাকেই খুঁজছেন। কোনো রকমে ভিড় ঠেলে এগিয়ে যায়। কাছে যেতে হাত বাড়িয়ে আমার হাতটা চেপে ধরেন, যেন কতকালের ছাড়াছাড়ি। হেসে বললেন, আর হাত ছাড়ছি না, এমনি করেই দুজনে যাব। ভাবি কত দূর, কোথায়? সাধু বলেন, চলো আবার আর একবার মন্দিরে যাব, একটু প্রয়োজন আছে। মন্দিরের কাছে এসে বলেন, না, ওদিকে যাত্রীদের সঙ্গে নয়, ভেতরে যাব। একটি প্রকাণ্ড চাতালের ওপর কপিল ঋষির মূর্তি। যাত্রীরা সকলে সেই চাতালের নিচে সামনে দাঁড়িয়ে দর্শন করছে। ঠিক দাঁড়িয়ে নয়, ঠেলাঠেলির মধ্যে যতটুকু দাঁড়ানো সম্ভব। একটা প্রবহমান প্রবল জনস্রোত। সকালে দর্শনে যখন এলাম, মেজদাদা সঙ্গে ছিলেন। ব্যবস্থা মতো পিছন দিক দিয়ে চাতালের ওপর উঠে ভালোভাবে একান্তে নিশ্চিন্ত মনে দর্শনাদি হয়েছিল। কিন্তু এখন সেখানে প্রবেশ করব কি করে ভাবি। কর্তৃপক্ষের একজনকে সাধুর উদ্দেশ্য জানালাম। কি জানি কেন পথ ছেড়ে দিলেন। বললেন, দেরি করবেন না, চট করে দর্শন করেই চলে আসবেন। চাতালের ওপর উঠে দাঁড়িয়েছি। নিচে যাত্রীদের উন্মত্ত কলরোল চলছে। ফল ফুল ইত্যাদি সবলে নিক্ষেপ করে মূর্তির দিকে ফেলছে। পুষ্পবৃষ্টি জানি, ফল বৃষ্টি এই প্রথম দেখলাম। পুরোহিতদের নিষেধ মানে না। অঞ্জলি ও নৈবেদ্যের প্রকাণ্ড স্তূপ জমেছে, মূর্তি প্রায় ঢাকা পড়ে যায়। দুজন পূজারী সারাক্ষণ সেই সব একপাশে সরিয়ে ফেলছেন, আবার দেখতে দেখতে স্তূপীকৃত হয়ে উঠছে। অবাক হয়ে দেখছি ভক্তিবিহ্বল যাত্রীদের সে কি উগ্র ভক্তি নিবেদন। মাঝে মাঝে প্রকাণ্ড নারকেল পর্যন্ত ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। কোনো রকমে আত্মরক্ষা করে সাধুজিকে বললাম, চলুন এবার নেমে পড়ি। তিনি একজন পূজারীকে ইঙ্গিত করে কাছে ডাকলেন। কি বললেন কোলাহলে তার কথা আমার কানে এলো না। শুধু দেখলাম মাথার জটা বাঁধা কাপড়টুকু খুলে একটি শিলাখণ্ড বার করে পূজারীর হাতে দিলেন। শিলাটার আকৃতি অনেকটা কৈলাস শিখরের মতো, লিঙ্গাকৃতি। মাথার উপরে স্বর্ণাভ, অপর অংশ কৃষ্ণবর্ণ, সর্বাঙ্গে চক্রাকার রেখা।
পুরোহিত শিলাখণ্ডটি নিয়ে মূর্তির অঙ্গ স্পর্শ করিয়ে সেখানেই রেখে দিলেন। যাত্রীর ভিড় প্রচণ্ড হয়ে উঠেছে। পূজারীরা সকলেই তাদের পূজার্চনা নৈবেদ্যাদি নিয়ে শশব্যস্ত। সাধুজিকে বলি, চলুন এবার নেমে যাই, আর দাঁড়ালে নারকেলের আঘাতে মাথা ফেটে যাবে যে। তিনি আবার সেই পূজারীকে ডাকেন, বলেন, কই আমার ওটা ফেরত দিন। পুরোহিত আশ্চর্য হন, ফেরত? সে কথা তো বুঝিনি। এখন আর ওই ছোট্ট শিলাটুকু ওখান থেকে কি করে পাওয়া যাবে? ওর উপর যে বিরাট স্তূপ জমে গেছে। সাধুর অনেক অনুনয়ে মূর্তির কাছে তিনি ফিরে যান। প্রায় 1 কোমর ফুল ফল স্তূপের মধ্যে হাতড়াতে থাকেন। এদিকে ফল ফুলের অবিরাম বৃষ্টি চলেছে, সেখানে দাঁড়ানোই অসম্ভব। তিনি ফিরে আসেন, বলেন, ও আর পাওয়া সম্ভব নয়, উনি এখানেই থাকুন। সাধুর মুখ ম্লান হয়ে যায়। হাতের মুঠা থেকে আরও একটি শিলাখণ্ড বার করে বলেন, না, তা হবার নয়। রাখতে চান তো এইটি রেখে দিন, ওটা আমার ফেরত চাই চাই। ও যে আমার শিউজি আছেন, নিয়ে আসুন আপনি। পূজারী অক্ষমতা প্রকাশ করেন, ব্যস্ত হয়ে বলেন, অন্য কাজ রয়েছে আমার, দেখছেন না, আমার কাজ করতে দিন। আপনারা আর দাঁড়াবেন না, মাথায় আঘাত লাগবে, নেমে যান, ও আর পাওয়া যাবে না। তিনি তার কাজে চলে যান, না গিয়ে উপায়ও নেই। কিছুক্ষণ অপেক্ষা করি, কিন্তু মিথ্যা আশা। ওই ছোট্ট শিলাখণ্ডটুকুর উদ্ধারের কোনো উপায় বা সম্ভাবনাই দেখি না। সাধুজির হাত ধরি, বলি, চলুন নেমে যাই। মুখের পানে তাকিয়ে দেখি চক্ষু দুটি লাল হয়েছে, গণ্ডবে অশ্রুধারা নেমেছে। কি নিদারুণ করুণ মূর্তি! একরকম জোর করেই হাত ধরে তাকে মন্দিরের বাইরে নিয়ে এলাম। তিনি কঠিন কণ্ঠে বললেন, আমার শিবজিকে না নিয়ে আমি যাব না। কৈলাস থেকে নিয়ে এসেছিলাম গঙ্গাসাগরে স্নান ও স্পর্শ করিয়ে আমার কাছে রাখবো বলে। তুমি চলে যাও, আমি ওকে ছাড়ব না। চমকে উঠি, এ যে শোনা কথা। আমি ওকে ছাড়ব না, কখনোই ছাড়ব না, তোমরা চলে যাও। মনে পড়ে এক নিঃস্ব বিধবার একমাত্র মৃত সন্তানকে তার বাহুপাশ ছিঁড়ে শ্মশানে নিয়ে গিয়েছিলাম। এই যে সেই আকুল বিলাপ ধ্বনি। সাধুর হাতখানি হাতের মধ্যে চেপে ধরি, অনুভব করি অবরুদ্ধ রোদনে তার সারা অঙ্গ কেঁপে কেঁপে উঠছে। মনে মনে ভাবি, এত বড় সাধু, সর্বত্যাগী সন্ন্যাসী, কঠোর তপস্বী, তাঁরও হারাবার ধন আছে, ব্যথা পাবার অন্তরও রয়েছে। কি বোঝাবো বুঝি না, তবুও অকরুণ তর্ক তুলি। আপনার শিউজি কি শুধু ওই শিলাখণ্ডেই আছেন? নাই বা রইল ওটা আপনার কাছে, তাতে দুঃখ করবার কি আছে? তিনি অশ্রুভরা চোখে আমার পানে তাকাতে থাকেন। সত্যি দেখে দুঃখ হয়। প্রবোধ দিতে চেষ্টা করি, বলি, আপনি তো সব কিছু করেছিলেন, মাথায় বয়ে তাকে নিয়ে এসেছিলেন, কিন্তু তিনিই তো আপনার কাছে রইলেন না। আমার কি মনে হয় জানেন, শিবজির ইচ্ছা ছিল আপনি তাকে শুধু এখানে পৌঁছে দিয়ে যাবেন। হিমালয়ে না থেকে তিনি সাগর সঙ্গমেই থাকতে চেয়েছিলেন। তার সেই ইচ্ছা আপনি পূর্ণ করেছেন। তার যদি আবার সাধ যায় হিমালয়ে ফিরে যেতে, আপনারই কাছে ঠিক তিনি ফিরে যাবেন। এই বিশ্বাস কি আপনি রাখেন না? তিনি নির্বাক, চোখ দুটি সাক্ষ্য দেয় অন্তরে কি গভীর বেদনার আলোড়ন চলেছে। মেজদাদাকে গিয়ে ঘটনাটি বলি। সাধুজি তাকেও করুণভাবে জানান, ওটি আমার ফেরত চাই। গঙ্গাসাগর ছাড়ার আগে কর্তৃপক্ষদের মেজদাদা বিশেষ করে অনুরোধ করে এলেন, তারা যেন সতর্ক দৃষ্টি রাখেন যদি শিলাটির পুনরুদ্ধার হয়। স্টিমারে ফেরার পথে সাধুজি সারাক্ষণই ধ্যানরত থাকতেন। তার সেই হাসি ভরা মুখে এক নিদারুণ বেদনার ছায়া দেখতাম। কলকাতার বাইরে গঙ্গার ধারে তাঁর থাকার ব্যবস্থা ছিল। স্টিমার সেখানে থামল। প্রণাম করে বিদায় নিলাম। হাত ধরে বললাম, এখনো তো 3-4 দিন এদিকে থাকবেন, একদিন আসুন না আমাদের বাড়িতে। এর মধ্যে হয়তো গঙ্গাসাগর থেকে খবরও এসে যাবে। তিনি ম্লান হেসে বলেন, চেষ্টা করব, তুমি চলে এসো কুম্ভকর্ণে। 2 দিন পরেই শিলাখণ্ডটি ফিরে এলো। সাধুজিকে তখনই সানন্দ সংবাদটি পাঠানো হলো, কিন্তু সংবাদ পেয়েও তিনি আর এলেন না। কোথায় নিরুদ্দেশ হলেন। ভোর হতেই গোবিন্দঘাট ছাড়লাম। এখান থেকে ঘাংরিয়া 7 মাইল।
ধর্মশালা থেকে বার হয়েই অলকানন্দার ওপর পুল, লোহার তারে ঝোলা পুল। সংস্কারের অভাবে অবস্থা শোচনীয়। পায়ের তলায় কাঠগুলি জীর্ণ, কয়েক জায়গায় খসে পড়েও গেছে। ফাঁক দিয়ে 15-20 হাত নিচে নদীর উদ্দাম স্রোত চোখে পড়ে, দেখে মাথা ঘোরে। দুদিকে রেলিং নেই, পুলের দুই দিকের ঝোলা তার ধরে অতি সাবধানে পার হতে হয়। চলার সঙ্গে সঙ্গে পুলও দুলতে থাকে, সতর্কতা আমাদেরই। পাহাড়িরা নির্ভয়ে নিশ্চিন্ত মনে পার হয়, প্রকাণ্ড বোঝা নিয়েও। অভ্যাসে সবই হয়। পুল পার হয়ে খানিকটা চড়াই, জিগজ্যাগ করে পথ উঠেছে। কুলিরা পাকদণ্ডি অর্থাৎ শর্টকাট করে দেখতে দেখতে উঠে যায়। আমরা পথ ধরেই চলি, কেননা জানি অনভ্যস্ত চরণে পাকদণ্ডি দিয়ে ওঠায় অযথা ক্লান্তি বোধ হয়। যেটুকু সময় বাঁচে পাকদণ্ডি শেষে দম নিতে, সে সময় নিঃশেষ হয়। চড়াইয়ের ওপর থেকে নিচে অলকানন্দা ও ভুন্দর নদীর সঙ্গম সুন্দর দেখায়। দূরে অলকানন্দার অপর পারে বদ্রীনাথের যাত্রাপথ। পাহাড়ের গায়ে কে যেন সরল রেখা এঁকে গেছে, তারই উপর সচল যাত্রীর দল দলে দলে চলেছে, যেন পিপিলিকা শাড়ি। চড়াই শেষে সোজা পথ, দেখতে সোজা হলেও ধীরে ধীরে পথ উঠেছে, চলার মধ্যে ধরা পড়ে। তবে চলার কষ্ট নেই, নতুন তৈরি প্রশস্ত পথ, ভয়েরও কোনো কারণ নেই। 2 মাইল এসে একটি গ্রাম। বেলা হয়ে গেছে। অবিশ্রান্ত বৃষ্টিপাতের পর মেঘমুক্ত সুনীল আকাশ। সকালের সোনালি রোদে বনস্থল ঝলমল করে। গ্রামের মধ্যে দিয়ে সরু পথ। গ্রামের নাম পুনগাঁও। শিশিরবাবু মন্তব্য করেন, নিশ্চয়ই পুণ্যগ্রাম। গ্রামের মধ্যখানে পাথর বাঁধানো প্রকাণ্ড চত্বর, তার চারিদিকে পথের 2 পাশে সারি সারি বাড়ি, অথচ কোথাও কারো সারা শব্দ নেই। ঘুমন্ত পুরী। একটা কুকুর পর্যন্ত ডাকে না, মুরগি পর্যন্ত ঘোরে না। শিশিরবাবু বলেন, 2 দিন বৃষ্টির পর আরামে বোধহয় সব ঘুমোচ্ছে। আশ্চর্য লাগে, একটা লোকেরও দেখা নেই, একটা ছোট ছেলেও কাঁদে না। এ কি, দরজায় যে সব বাইরে থেকে শিকল টানা। সঙ্গের পাহাড়ি সঙ্গী সমস্যার সমাধান করে, বলে, এ গ্রামে এখন কেউ নেই। 4 মাইল উপরে আর একটা গ্রাম আছে, পথেই পড়ে। এখন গ্রাম শুদ্ধ সবাই সেখানে আছে। দিন কয়েক পরে আর একটু শীত পড়লে আবার সবাই এখানে নেমে আসবে। তখন ওপরের গ্রামের ঘরবাড়ি সব বন্ধ থাকবে। গ্রাম 2টি, কিন্তু গ্রামবাসী এক। একটা গ্রীষ্মাবাস, অপরটি শীতাবাস। বেশ লাগে। মানুষ নেই, অথচ মানুষের ছেড়ে যাওয়া সব জিনিসপত্র, ঘর বাড়ি, উঠানে ধান বানার উদুখল, ঘরের চালে লতার জালি, বড় বড় লাউ কুমড়ো, খেতে ফসল, আলুর চাষ, গাছে শিম ঝুলছে, লেবু গাছে ফল ধরেছে। জনমানবের সাড়া নেই, অথচ চারিদিকেই জীবন্ত মানুষের সাক্ষ্য, তার আহারের আয়োজন, বসবাসের ব্যবস্থা। হঠাৎ নজরে পড়ে উঠানের এক কোণে চটা ওঠা ভাঙা ছোট একটি রঙিন কাঠের খেলনা, ধুলিমলিন, অবহেলিত, নগণ্য, নির্জীব। তবুও মনের পটে কি জীবন্ত ছবিই না আঁকি। মনে পড়ে কদিন আগেকার এক ছবি, সাঁওতাল পরগনা। ছুটির দিনগুলো কাটাচ্ছি, দুপুরবেলা, অলস অবসর। আহার শেষে নিশ্চিন্ত আরামে ঘরে এসে বসেছি। বাড়ির ছোট্ট নাতিটি সবে হামা ছেড়ে হাঁটতে শিখেছে, টলমল করে চলে, চলার আনন্দ পায়। হাসির ঝলকে আনন্দ উথলে উথলে পড়ে। টলতে টলতে এসে দাঁড়ায়, ছোট টেবিল থেকে বই টেনে ফেলে, দোয়াত কলম ধরতে চায়। হেসে বারণ করলে জল ভরা গেলাসের ওপর নজর পড়ে, খপ করে ধরে টেনে ফেলে দেয়। জলে ভিজে তার পায়ের লাল জুতা গাঢ় লাল হয়ে ওঠে। ভিজা জুতা পা থেকে খুলে তাকে কোলে তুলে নিই, জানালার কাছে নিয়ে দাঁড়াই। বাইরে বাগানে রং বেরঙের ফুল দেখাই, অমনি বাইরে যাওয়ার বায়না ধরে। ফুল 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 চাই। বিছানায় বসিয়ে বইয়ের ছবি দেখাই, গল্প করি, নদী, গাছ, পাহাড়, পাখি, বরফ। তুমি চলেছ ঘোড়ায় চড়ে টকবক করে, আমি চলেছি পায়ে হেঁটে লাঠি হাতে। চলেছি চলেছি অনেক দূর। মুখের পানে তাকিয়ে অবাক হয়ে শোনে, চোখের পাতা কাঁপতে থাকে। ধীরে ধীরে চোখ ভরে ঘুম নামে। তন্দ্রাকাতর শান্ত ক্ষুদ্র দেহখানি শয্যা পরে এলিয়ে পড়ে। কিছু পরে তার মা এসে কোলে তুলে নিয়ে যান। একা চুপ করে শুয়ে আছি। হঠাৎ নজরে পড়ে
তার ফেলে যাওয়া জুতাটির ওপর ছোট লাল জুতুয়া, কচি কচি পা থেকে খুলে ফেলা সেই টলমল চলা, ফেলা ভাঙা চপলতা, খিলখিল হাসি, শিশুর সৌরভ, সেই সামান্য শূন্য নিদর্শনের মধ্যে নিস্তব্ধ গৃহখানি যেন আবার প্রাণময় পরিপূর্ণ হয়ে ওঠে। আজ প্রভাতে বিরাট হিমালয়ে পরিত্যক্ত গ্রামের একটি নগণ্য ক্রীড়নকও তেমনি প্রাণ চঞ্চল মুখর হয়ে উঠল। গ্রাম ছেড়ে পথ এগিয়ে চলে, কখনো পাহাড়ের ওপর দিয়ে, কখনো বা নদীর ধার ধরে, কখনো বা ছায়া শীতল বনের মধ্যে দিয়ে। পথের পাশে পাহাড়ের গায়ে ছোট ছোট লতানো গাছে স্ট্রবেরি ফলেছে। লাল রঙের ছোট্ট ছোট্ট ফল তুলে সংগ্রহ করি, সঙ্গীদের দিই, নিজেও খাই। অম্ল মধুর, অল্প রস, তবুও পথক্লান্ত পথিকের রসনায় অমৃতের আস্বাদ আনে। নির্ঝরিণীর উপকূলে বিচিত্র উপলখণ্ড, সম্মুখে সুদূর আকাশের তুষার ধবল গিরিশিখর, নদীর দুই তীরেই আকাশচুম্বী গিরিশ্রেণী, পাহাড়ের মাথা থেকে বিক্ষিপ্ত পাথরের সোপান বেয়ে মাঝে মাঝে ঝর্ণা নেমেছে ভুন্দর নদীর সঙ্গে মিলিত হতে। 4 মাইল এসে আবার একটি গ্রাম, ভুন্দর নাম। গ্রামে প্রবেশ করবার পূর্বেই লোকালয়ের পরিচয় পেলাম। প্রকাণ্ড ভুটিয়া কুকুর তারস্বরে আতঙ্কময় অভ্যর্থনা জানালো। পাহাড়ি ছেলেমেয়েরা ছুটে এসে পথের পাশে গাছের আড়ালে থমকে দাঁড়ালো, সকৌতুক সলজ্জ দৃষ্টি। সারা পৃথিবীর সমগ্র শিশু জাতির সেই চিরন্তন স্বভাবসুলভ কৌতূহল। গ্রামের ভিতর পথ অতীব অপরিচ্ছন্ন, বিকট দুর্গন্ধে ভরা। গত 2 দিন বৃষ্টির ফলে পথের কাদায় ও মানুষের পরিত্যক্ত আবর্জনায় নরককুণ্ডের সৃষ্টি হয়েছে। প্রকৃতির চারিদিকের এত অপরূপ সৌন্দর্যের মধ্যে মূর্তিমান অসুন্দর। হিমালয়ের শুধু এই গ্রামখানিরই এই বিকৃত পরিচয় নয়, পাহাড়ি গ্রাম মাত্রেই সাধারণত অতীব অপরিচ্ছন্ন। প্রতি গ্রামে প্রবেশ করেই দুস্থ গ্রামবাসীদের দুর্বহ জীবনযাত্রার প্রণালী দেখে যেমন মনে দুঃখ জাগে, তেমনি চোখে ঠেকে তাদের অস্বাস্থ্যকর পরিবেশ, মজ্জাগত অপরিচ্ছন্নতা। সাধারণত পাহাড়িদের সুশ্রী চেহারা, কিন্তু সারা অঙ্গে নোংরা মাখানো। ছোট ছেলে মেয়েগুলির চোখ ভরা পিচুটি জমে আছে, নাক বেয়ে ধারা নেমে আসছে। তবুও তারই মধ্যে নজরে পড়ে টুকটুকে লাল ফোলা ফোলা গাল, যেন কাদামাখা ডালিম ফল। বেশভূষা যত স্বল্পই হোক না কেন অত্যন্ত মলিন। যেমন শরীরের তেমনি বেশভূষারও জলের সঙ্গে অহিনকুল সম্পর্ক। স্নান করা একটা বিশেষ অনুষ্ঠান পর্ব, অনেক জায়গায়, বিশেষত যেখানে শীত বেশি, কল্পনার অতীত। বেশ মনে পড়ে সে বছর কৈলাস মানস সরোবর থেকে ফেরার পথে তিব্বতে তাকলাকোট গ্রামে এসে পৌঁছেছি। গাঢ় নীল আকাশ ভরে চঞ্চনে রোদ উঠেছে, তবুও কনকনে হাওয়া বইছে। কদিন তিব্বতের নিদারুণ শীতে এক মানস সরোবর ছাড়া আর কোথাও স্নান করা হয়নি। রৌদ্রের উত্তাপ দেখে রোদে বসে ভালো করে তেল মাখলাম, ঝর্ণার অতি শীতল জলে স্নান শুরু করলাম। আমাদের স্নান দেখতে চারিদিকে তিব্বতীদের মধ্যে সে কি উত্তেজনা, যেন শ্রীক্ষেত্রে স্নান যাত্রা দর্শনের সমারোহ। আমাদের ঘিরে দাঁড়িয়ে এমনি অবাক হয়ে দেখে, মনে হয় ভাবে এরা করেটা কি। সে তো শীত প্রধান দেশে স্নানের কথা, জল আতঙ্ক হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু এই গ্রামবাসীদের অপরিচ্ছন্ন জীবনযাত্রার কারণ প্রকৃত শিক্ষার অভাব, অর্থের অনটনের মূলগত হেতু নয়। অপরিচ্ছন্ন ধনীও দেখেছি, আবার দারিদ্র্যের মধ্যেও পরিচ্ছন্ন থাকা সম্ভব দেখেছি। নির্ধন সাঁওতালদের গ্রামগুলি তার প্রকৃষ্ট পরিচয়। এখানেও হিমালয়ে তার প্রমাণ পাই। সর্বত্যাগী শিক্ষিত ব্রহ্মচারী বা সাধু সন্ন্যাসীর ক্ষুদ্র কুটিরে ঘরের মেঝেতে ধুলা জমে নেই, সামান্য অঙ্গাবরণ, একটি কমণ্ডলু, লোটা, কম্বল, ঘরের মাঝখানে ধুনি, সবই নির্মল পরিচ্ছন্ন। নিত্য স্নাত তনু ও স্নিগ্ধ জল। দেবতার মন্দিরের মধ্যেও তো দেখেছি জলধৌত মার্জিত বিশুদ্ধ পরিবেশ, মানুষেরই যত্নে ও প্রচেষ্টায়। অথচ মন্দিরের বাইরেই সেই মানুষেরই আবাসগৃহে কি জল জঞ্জাল ভরা কলুষ মূর্তি,
যেন মানুষের গৃহে দেবতার স্থান নেই, মানুষের দেহে দেবতার মন্দির নেই। হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে গ্রামগুলির এই অস্বাস্থ্যকর অপরিচ্ছন্নতা মনকে পীড়া দেয়। আজ সকালে কিন্তু এই গ্রামবাসীদের মধ্যে একটা অস্বাভাবিক আবহাওয়া অনুভব করলাম। কেউ কথা বলে না, প্রশ্ন করলে জবাবও দেয় না, কেমন যেন থমথমে ভাব। আশ্চর্য, এমন তো আর কোথাও দেখিনি। পাহাড়ি সঙ্গীদের কাছে কারণ জানলাম। কাল রাত্রে তাদের এক বার্ষিক উৎসব গেছে, সারা রাত্রি নাচ গান মাতন হয়েছে, এখনো তার জের চলেছে। এখন বুঝতে পারলাম পথের পাশেই একটা ঘর থেকে কেন এত লোক বেরুচ্ছে মুখ মুছতে মুছতে, স্খলিত চরণে রক্তচক্ষু নিয়ে। ভুন্দর এই পথের শেষ গ্রাম। গ্রামের কিছু নিচে যাবার পথে ডান দিকে আরেকটি পার্বত্য নদী ভুন্দর নদীর সঙ্গে মিশেছে। সেই নদীর উপত্যকার শেষ দিকে বরফ ঢাকা উঁচু পাহাড়ের চূড়া চোখে পড়ে, 22,070 ফুট। নাম হাতি পর্বত। হাতি মেলে না, হাতির আকৃতির সঙ্গে পাহাড়টির সাদৃশ্য বলে প্রসিদ্ধ আছে। ভুন্দর গ্রাম থেকে ঘাংরিয়া 1 মাইল, কিছু দূর নদীর ধার দিয়ে পথ। এই পথে পরের বছর জুন মাসে এক জায়গায় অনেকখানি বরফ পড়েছিল। শীতকালে পড়া বরফ কখনো বা পাহাড়ের উপর থেকে জমা বরফের এক একটা স্তূপ নিচে উপত্যকায় গড়িয়ে নেমে আসে, তুষার আবরণ দিয়ে পথ ঢেকে রাখে এবং সূর্যকিরণের খরতাপ যেখানে কম লাগে সেখানে শীতের পরও অনেক দিন জমেও থাকে। তারপর বর্ষা নামে ও ক্রমে ক্রমে বর্ষার পর নিম্ন প্রদেশের এইসব বরফ গলে নিশ্চিহ্ন হয়। গ্রাম ছেড়ে আসার মাইলখানেকের মধ্যে ছোট একটা পুলে ভুন্দর নদী পার হতে হয়। পুল অর্থে দুটি লম্বা পাইন গাছের গুঁড়ি পাশাপাশি শুইয়ে রেখে দুই পাড়ের সংযোগ সৃষ্টি করেছে। বর্ষায় এসব পুল ভেসে যায়। পুলের হাত 3-4 নিচে নদীর দুরন্ত স্রোত প্রচণ্ড বেগে ছুটে চলেছে। দাঁড়িয়ে দেখলে মনে হয় যেন যাবার পথে সহস্র তরঙ্গের বাহু তুলে আহ্বান করে। পুল পার হয়ে অল্প গিয়ে চড়াই শুরু। সঙ্গী পাহাড়ি বলে, আর 1 মাইল পথ, এই পৌঁছে গেলাম। কিন্তু চড়াইয়ের পথ যেন শেষ হতে চায় না। প্রতিবারেই পাহাড়ের বাঁক ঘুরে মনে হয় এইবার হয়তো দেখবো যাত্রা শেষের আশ্রয়স্থল। কিন্তু কোথায় বাংলো? ঘুরে ঘুরে পথই চলেছে, এঁকে বেঁকে পাহাড়ের গা বেয়ে উঠেই চলেছে। মন ডুবে যায় প্রকৃতির রূপতরঙ্গে। চারিদিকে বড় ছোট নানান ফুলের গাছ, নানান রঙের ফুল ফুটে রয়েছে। নদীর অপর পারে পাহাড়ের মাথায় বরফ ঢাকা, কোথাও বা জলপ্রপাত নামছে, জলকণার ওড়না উড়িয়ে পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনির ঝঙ্কার তুলে। ঘাংরিয়া পৌঁছবার আগে পথের শেষ ভাগে এক নিবিড় অরণ্য, চতুর্দিকে বিশাল বনস্পতি, অতি বৃদ্ধ বৃক্ষ সব, আদিম অরণ্যানী, যেন উদ্ভিদ জগতে প্রাচীন ইতিহাসের সাক্ষ্যস্বরূপ বিরাজ করছে। বিরাট দেহ তরুশ্রেণী, বিপুল বিস্তীর্ণ শাখা বহুল, অঙ্গভরা প্রাচীনতার চিহ্ন, শুষ্ক শৈবালে আকীর্ণ, বার্ধক্য জীর্ণ বলকল। কোথাও চারিদিকে ঝুরি নেমেছে, ডালে ডালে লতানো গাছে জাল বুনেছে, যেন চারিপাশে মহাস্থবির ঋষিগণ ধ্যানে বসেছেন। শুষ্ক লোল চর্ম, জটা জুটোধারী। স্থানীয় পাহাড়িদের বিশ্বাস এরা সত্যি বৃক্ষরূপী প্রাচীন মহর্ষি। এদের যুগ যুগান্তর তপস্যা অনন্তকাল ব্যাপী। পথ চলতে চলতে কোথাও বা দেখি উৎপাটিত মূল পতনোন্মুখ বিরাট এক বৃক্ষ। সঙ্গে গাছগুলি তাকে হেলানো অবস্থায় যত্নভরে বুকে নিয়ে আশ্রয় দিয়েছে, যেন বন্ধুর কোলে অন্তিম শয্যা রচিত হয়েছে। অনুভব করি চারিদিকে যেন শুষ্ক অথচ সুন্দর মরণের সস্নেহ স্পর্শ। হিমালয়ের নিম্ন প্রদেশের অরণ্যগুলির সঙ্গে প্রায় 10,000 ফুট উপরে এই সব অঞ্চলের অরণ্যের বিশেষ পার্থক্য আছে। নিচের জঙ্গলগুলিতেও প্রকাণ্ড গাছ আছে, নিবিড় অরণ্যের ভয়াবহ অন্ধকারও আছে, কিন্তু সেসব বন সজীব, প্রাণময়, চঞ্চল, মুখর।
সেখানে উজ্জ্বল সবুজের স্নিগ্ধতা, যৌবনের দীপ্তি, চারিদিকে গিরি নির্ঝরিণীর উচ্ছ্বলিত জলকল্লোল, গাছে গাছে শাখে শাখে বিচিত্র রঙের পাখির সুমধুর কাকুলি, পাতায় পাতায় বাতাসে মর্মর ধ্বনি তোলে, বনের পশু আচম্বিতে ছুটে যায়, দূরে উচ্চ রব তোলে, বনস্থল কেঁপে ওঠে, সারাক্ষণই ঝিল্লি রবের এক টানা সকম্পন গুঞ্জরণ, প্রাণ চঞ্চল বনানী, প্রফুল্ল সজীবতা। হিমালয়ের উচ্চ প্রদেশের এইসব অরণ্যের কিন্তু সম্পূর্ণ ভিন্ন রূপ। এখানে প্রথমেই চোখে পড়ে চারিদিকের অতি বিশুষ্ক বিরস রূপ। সবুজের সজীবতা নেই, জীবনের চঞ্চলতা নেই, চারিদিক নীরব নিষ্পন্দ, ঝর্ণার কলধ্বনি নেই, সারা অরণ্য জলহীন, রুক্ষ শুষ্ক, পশু পক্ষী কীট পতঙ্গের কোনো নিদর্শন নেই, তাই প্রাণের চঞ্চলতাও নেই। বাতাসও স্তব্ধ হয়ে আছে, তাই মর্মর ধ্বনিও নেই। এক বিরাট নিস্তব্ধতা সারা বনস্থলীটিকে যেন পরিপূর্ণ ভরাট করে রেখেছে। চলতে গিয়ে নিজের পদধ্বনিতে নিজেই চমকে উঠি। প্রচণ্ড কোলাহলে যেমন কানে তালা লাগে, এই নিস্তব্ধতাও ঠিক তেমনি কানে বধিরতার ভাব জাগায়। অনাদিকালের আদিম অরণ্যানী, শব্দ নেই, ভাষা নেই, বনের বৈচিত্র্য নেই, প্রাণের স্পন্দন নেই। জীবনোত্তর লোকে মহাস্থবির সন্ন্যাসীর বিভূতি বিভূষিত উষর কান্তি, ধ্যানস্তিমিত নিশ্চল নীরব মূর্তি। মনে হয় তুচ্ছ জীবন মৃত্যুর পরপারে অনন্তকালের এক মহারণ্য রাজ্যে এসে পৌঁছেছে এক অতি ক্ষুদ্র নগণ্য মানব শিশু। শুনছিলেন প্রখ্যাত ভ্রমণ সাহিত্যিক উমাপ্রসাদ মুখোপাধ্যায় বিরচিত হেমকুণ্ড সাহিব এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স ভ্রমণ কাহিনী, লোকপাল নন্দন কানন, প্রথম পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।